নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। নববর্ষের দিন আপনাদের চৈত্র সংক্রান্তির দিন আপনাদের সঙ্গে ছিলাম, নাকি নববর্ষের দিন ছিলাম, তারপরে আবার আজকে আসার নেপথ্যে অনেকগুলো কারণ। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আজকে নবরাত্রি, তার শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই। আমি নিজেও উপবাসে ছিলাম সারাদিন, কিছুক্ষণ আগে উপবাস ভঙ্গ করেছি, ফলত পালন করেছি কারণ যখন আমি আমার মাকে বলছি, মাও বলছেন যে তোকে তো দেখিনি আগে, আমি যে এখন করি। কারণ আমি যখন থেকে জানতে পেরেছি যে এগুলোর কি কি উপকারিতা আছে, শরীরকে আমার কি কি সুবিধা দেবে এই উপবাস, এই সামান্য ফল বা জল, এই জল পান করে আর ফল, দু একটি ফল আহার করে থাকে যাওয়া একটা পুরো দিন, সেটা কিন্তু পুরো সিস্টেমটাকে ধুয়ে মুছে দেয়। এবং সেটা একটা বিশেষ তিথিতে করলে তার একটা বিশেষ উপকার থাকে। এর প্রত্যেকটা বৈজ্ঞানিক দিক আছে, সেটা আমরা জানতে পেরেছি সম্প্রতি, এবং সম্প্রতি জানতে পেরে বিস্মিত হয়েছি, চমকিত হয়েছি, কারণ আমাদের এগুলো জানতে দেওয়া হয়নি। এবং দুর্ঘটনার বিষয় এইটা, ঘটনা না, দুর্ঘটনার বিষয় এইটা যে সেটাকে ঘিরে যখন মানুষের আবেগ ক্রমশ একটা জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে, ঠিক তখনই একটা চরম ধিক্কারের লাথি মুখে এসে পড়ছে। ধরুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে একদল ছেলে আজকের বিশেষ তিথিটি, আজকে রামলালার জন্মদিনের তিথিটি পালন করতে চেয়েছিল। তারা যখন পালন করতে চেয়েছিল, তাদেরকে পালন করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, এবং শেষ মুহূর্তে তাদেরকে মাঝরাত্রে গতকাল জানানো হয়েছে যে তোমরা পালন করতে পারবে না। কারণ কারণ যেগুলো দেখানো হয়েছে সেগুলো খুব হাস্যকর। আমরা শুনবো সেই ছেলেটির কাছ থেকে, তার নাম আদিত্য পল্লে। আজকের অনুষ্ঠানে আদিত্য থাকবে। আজকে থাকবেন দুজন বিশেষজ্ঞ, দেবাশিস চৌধুরী এবং সুদীপ্ত গুহ। কথা হবে রামনবমী নিয়ে, কথা হবে আরো অনেক কিছু নিয়ে। তার পাশাপাশি প্রথমে দুটো খবর দেখে নেবো, গুরুত্বপূর্ণ খবর, সে দুটো দেখেই চলে যাবো এই আলোচনাতে, এবং এই কথাগুলো শুনবো যেগুলো খুব দরকারি এই মুহূর্তে শোনা এবং অন্যদের শোনানো। তাই আপনি এক্ষুনি লিঙ্কটা শেয়ার করুন আপনার দেওয়াল থেকে অন্যদের জন্য, এবং শেয়ার করে বলুন যে এই অনুষ্ঠানটা শোনা খুব দরকার, আমাদের জানা দরকার কি ঘটেছে যাদবপুরে, কি ঘটেছে রামনবমী জুড়ে। এবারে একটা তথ্য আপনাদের জানাই যে বহরমপুরের শক্তিপুর এলাকাতে কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে থেকে ওখান থেকে উদ্বিগ্ন মানুষজন বারবার ফোন করেছেন, আমি জানতে পেরেছি যে ওখানে। তারপরে আমি কথা বলেছি স্থানীয় একজন বড় নেতৃত্বের সঙ্গে, জানতে পেরেছি যে রামনবমী শোভাযাত্রাতে ভয়ঙ্কর ভাবে পাথর ছোড়া হয়েছে, বোম মারা হয়েছে, 4 থেকে 5টি মেয়ে গুরুতর আহত, বেশ কয়েকজন ভালোভাবে আহত। এই মুহূর্তে পরিস্থিতি উত্তাল হয়ে রয়েছে, এবং পুলিশ 2 রাউন্ড 3 রাউন্ড টিয়ার গ্যাস ছুড়েও অবস্থা আয়ত্তে আনতে পারেনি। খবরটা কোনো মিডিয়া আপনাদের দেখাবে না, আমি আপনাদের কোনো ভিজুয়াল দেখাতে পারবো না, তবে আমি তথ্যটা সপ্রমাণ করেছি, কথা বলেছি সেখানকার স্থানীয় একজন নেতৃত্বের সঙ্গে, যিনি মিথ্যা কথা বলবেন না, ফলত তথ্যটা সত্য। এবার চলুন একটা ভিডিও দেখতে। আপনারা জানেন ছত্তিশগড়ে 29 জন 29 দুয়ের পিঠে নয়, 29 জন মাওবাদী আতঙ্কবাদীকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী, এবং ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানরা যখন এই লড়াই লড়ছিলেন, তাদের মধ্যে 3 জন বেশ ভালো রকম আহত হন। তাদেরকে দেখতে গেছিলেন হাসপাতালে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী। তারপর কি হলো দেখুন তো ভিডিওতে, অবাক লাগবে দেখে। আমি ধারা বিবরণী দিতে থাকবো, তবু দেখুন ভিডিওটা। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী তিনি দেখতে গেছেন বিজেপি জওয়ানরা नहीं, मैं इस पे कोई राजनीति नहीं करना चाहती हूँ। मुझे लगता है इसकी बिल्कुल गहन जांच होनी चाहिए और उन सब लोग जो शहीद हुए, हमारे सुरक्षाकर्मी भी कुछ घायल हुए, उन सबको हमारी संवेदनाएं हैं और इसमें कोई राजनीति का सवाल ही नहीं है। আমি এটা দেখতে চাইনি, এটা প্রথমে দেখতে চেয়েছিলাম ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী আহত জওয়ানদের হাসপাতালে দেখতে গেছেন, দেখতে গিয়ে কি দেখতে পেয়েছেন। তারপরে দেখতে চেয়েছিলাম কংগ্রেসের মুখপাত্রী সুপ্রিয়া কিছু একটা নাম তার, এই দেখুন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীর যে ভিডিওটা, এই দেখুন ওই অবস্থায় হাসপাতালের এই হচ্ছে আমাদের বীর জওয়ানরা, এই হচ্ছে তাদের দেশের প্রতি ভালোবাসা। আর তার পাশাপাশি ওই যে 29 জন মাওবাদী নকশাল যারা উৎপীড়ন করছিল গ্রামবাসীদের ওপর, এবং যারা দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছিল, মানুষ হত্যা করছিল, তাদেরকে যে খুন করা হয়েছে তার দুঃখে কাতর হয়ে বিবৃতি দিয়েছে কংগ্রেসের মুখপাত্রী, আমারই নামে তার নাম,
স্ত্রীলিঙ্গের সুপ্রিয়া, পদবীটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আপনারা সেটা আগে শুনলেন। তার বক্তব্য এরা নাকি শহীদ হয়েছে, এরা দেশের জন্য শহীদ হয়েছে। बीजेपी की राजनीतिक दल फॉरेस्टिंग एंड काउंटर अब इस पर बीजेपी कह रही है कि सैल्यूट एंड काउंटर वास पर कांग्रेस जो है राजनीति कर नहीं, मैं इस पे कोई राजनीति नहीं करना चाहती हूँ। मुझे लगता है इसकी बिल्कुल गहन जांच होनी चाहिए और उन सब लोग जो शहीद हुए, हमारे सुरक्षाकर्मी भी कुछ घायल हुए, उन सबको हमारी संवेदनाएं हैं और इसमें कोई राजनीति का सवाल ही नहीं है। এই হচ্ছে কথা, এরা নাকি শহীদ হয়েছে, এদেরকে শহীদের সম্মান দিতে হবে। এরপরে 31 তোপের ধ্বনি না আহ্বান করে বসা। স্টুডিওতে আনতে বলবো আমাদের আদিত্য পল্লেকে, আদিত্য পল্লের সঙ্গে কথা হবে। স্টুডিওতে আনতে বলবো আমাদের বিশেষজ্ঞ দায়ক দীপেন্দুকে অনুরোধ করবো। প্রথমে আদিত্য পল্লের সঙ্গে কথা হবে। আদিত্য, নমস্কার। কেমন আছো? মন খারাপ কেটেছে? মন খারাপ একটু কেটেছে? কেন মন খারাপ হয়েছে? মন খারাপ এই কারণেই, কারণ অনেকটা লড়াই করেছিলাম বিগত 12ই এপ্রিল থেকে। আমরা ক্যাম্পাসে যারা সাধারণ জাতীয়তাবাদী ছাত্রছাত্রী, তারা প্রত্যেকেই আমরা অনেকটা চেষ্টা করে একটি অ্যাপিল করেছিলাম আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, এবং সেখানে আমরা প্রো-ভিসি স্যার এবং মাননীয় রেজিস্ট্রার ম্যাডামকেও একটি অ্যাপিল করি। তো ওনারা 15 তারিখ পর্যন্ত আমাদের টাইম চেয়েছিলেন এবং 15 তারিখ আমরা প্রায় দুপুর 2:30-টের দিকে পারমিশনটা পেয়ে যাই। যাদবপুর ইউনিভার্সিটির 3 নম্বর গেটের সামনে টেকনোলজি বিল্ডিং এর ঠিক বাইরেটায় শ্রী রামচন্দ্রের একটি রামনবমী উপলক্ষে পুজো করার জন্য, শান্তিপূর্ণভাবে পুজো, এবং তাতে আমাদের অনেকটাই রুলস এন্ড রেগুলেশন দেওয়া হয় যেগুলো অন্যান্যদের ক্ষেত্রে খাটে না। বলা ভালো, তারা মানে না, আমাদের মানতে হয়েছে পুজোর জন্য। এবং সেখানে এই সমস্ত শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়ার পরেও আমরা গতকাল থেকেই জানতে পারি যে আমাদের বিরুদ্ধে যেদিনই আমাদের পারমিশন দেওয়া হয়েছে সেই দিন রাত থেকেই এসএফআই দ্বারা পরিচালিত আর্টস ফোরাম স্টুডেন্ট ফ্যাকাল্টি অর্থাৎ আপসু এবং বিভিন্ন মাওবাদী এবং নকশালপন্থী ছাত্র সংগঠনগুলি একজোট হতে শুরু করে। এবং আগামীকাল যখন আমরা প্রায় জানি যে আমাদের 17 তারিখ পুজো হচ্ছে, আমরা সবাই ভগবানের পুজোর জন্য একটু কেনাকাটায় ব্যস্ত ছিলাম, তখনই আমরা দেখছিলাম অরবিন্দ ভবনের যে সামনেটায় সেখানে সবসময় 20 থেকে 25 জন ছাত্রছাত্রী জমায়েত হচ্ছে এবং তারা রেজিস্ট্রারের কাছে আমাদের সকলের নামে গিয়ে অত্যন্ত নিন্দাজনক কথাবার্তা বলে। ব্যক্তিগতভাবে আমাকেও তারা টেরারিস্ট আখ্যা দিয়েছে এবং রেজিস্ট্রারকে সেটা প্রকাশ্যে বলেওছে। এবং এছাড়াও তাদের বক্তব্য যে ক্যাম্পাসে রামনবমী করাটা হচ্ছে একটা সাম্প্রদায়িক কার্যকলাপকে বৃদ্ধি বা ইন্ধন দেওয়া। এবং এই প্রসঙ্গে তারা বলে যে যদি এই ধরনের কোনো কার্যক্রম হয় তো তারা আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী যারা ওই অ্যাপ্লিকেশনে সাইন করেছে তাদের উপর চড়াও হবে এবং 17 তারিখ একটি গন্ডগোল বা অশান্তির সৃষ্টি হবে। তো প্রথমত রেজিস্ট্রার ম্যাডাম তাদেরকে বারণ করে দিলেও আমরা যখন 8টার সময় আমি একটি পার্সোনাল ইমেল করি প্রো-ভিসি স্যারকে, তখন 10টার সময় আমি জানতে পারি সেই ইমেলের প্রতি উত্তরে যে আজকে অর্থাৎ 17 তারিখ আমাদের যে রামনবমীর শান্তিপূর্ণ পুজোটা ছিল সেটা অথরিটি নিজেদের পারমিশনটাকে উইথড্র করে নিয়েছে। এটা শোনার পরে প্রায় সত্যি কথা বলতে মানে আমরা খুবই দুঃখিত হয়ে পড়েছিলাম, কারণ আমরা কিছু আর করার মতো পরিস্থিতি সেই সময় ছিল না। আমরা না কোর্টে যেতে পারছিলাম, না কারোর কাছে সাহায্য চাইতে পারছিলাম। এবং তারপরেও আমরা ভেবেছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটির 3 নম্বর গেটের বাইরে আমরা একটি পুজোর আয়োজন করব ছোট করেই, কিন্তু পুলিশ সেখানেও আমাদের পারমিশন দেয়নি এবং হোস্টেলে পালন করার কথা উঠলেও সেখানেও আমরা ব্যর্থ হই। আমরা পারমিশন পাইনি সুপারের। সুপার ছিলেন না, উনি আমাদের ফোন ধরেননি, অনেকে চেষ্টা করেছিল। তো শেষ পর্যন্ত পুজোটা আমরা এক প্রকারে বলতে গেলে বামপন্থী ছাত্রদের চাপেই বলুন বা ওই নকশাল মাওবাদী ছাত্র সংগঠনের চাপেই আমরা এক প্রকার তুলে নিতে বাধ্য হয়েছি, কারণ সেই সময় আমাদের আর কোনো ছেলেরাও মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং তারা পুজোর সময় থাকতে পারেনি। তো এই কারণেই পুজোটা শেষ পর্যন্ত আমাদের ক্যান্সেল হয়। তবে এই ঘটনায় আমরা অত্যন্ত লজ্জিত অনুভব করেছি যাদবপুরের ছাত্রছাত্রী হিসাবে, যে ক্যাম্পাসের মধ্যে অন্যান্য সকল ধর্মীয় সংগঠনের বা অন্যান্য সকল ধর্মীয় কার্যকলাপের স্বাধীনতা থাকলেও রামনবমীর পুজোর শান্তিপূর্ণ পারমিশন দেওয়া সত্ত্বেও সেটাকে উইথড্র করা হলো এবং রাত্রির 10টার সময় এটা করা হলো, যখন আমাদের কাছে আর তার বিপক্ষে যাওয়ার বা তার বিরুদ্ধে আপিল করার একটা সময় আমাদের ন্যূনতম দেওয়া হয়নি। এবং অবশ্যই এটা জানানোর জন্য আপনারা হয়তো জানেন না যে যাদবপুর ইউনিভার্সিটি কখনোই নিজের ইউনিভার্সিটি যে টাইমটা থাকে অথরিটির,
11টা থেকে 5টা বা 6টা পর্যন্ত। তারপরে কোনো ডিসিশন এইভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না ছাত্রদের উপর। এটা এক প্রকার আমাদের সঙ্গে তঞ্চকতা হয়েছে। রাত্রি 10টার সময় জানানো হচ্ছে যে তোমাদের পারমিশন যেটা দেওয়া হয়েছিল সেটা উইথড্র করা হয়েছে। তো এই ঘটনায় আমাদের ছাত্ররা গভীরভাবে মর্মাহত হয়েছে এবং আমাদের সকলেরই মন খারাপ ছিল। এখন আপাতত আমরা দেখছি এটা নিয়ে কি করা যায়। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, তারপরে আমরা অন্যদের সঙ্গেও কথা বলবো। তুমি একটু থেকো, তুমি একটু সময় দিও আজকে আমাদের। যে এই যে তোমরা পুজোর আয়োজন করেছিলে এবং তারপরে পুজোর আয়োজনের জন্য একটা যে অনুমতি পত্র পেয়েছিলে, এইগুলো সামাজিক মাধ্যমে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে অনেকের চোখে পড়ে, আমারও চোখে পড়েছে, প্রত্যেকের চোখে পড়েছে। তুমি জানো, তোমার ছবি সহ অন্যান্য ভাবে বিপুল বিজয় হয়েছে ইত্যাদি। আমার মনে হয়েছিল কেন জানি না যে এইটা বোধহয় বিপক্ষে যাবে, ঠিক তাই হলো। কারণ এদের ঈর্ষাটা ভয়ঙ্কর পরিমাণে বেড়ে গেল তোমাদের উপরে। সেই ঈর্ষারই প্রতিফলিত হলো এইভাবে তোমাদের উদ্যোগটাকে বাঞ্চাল করে দেওয়া। আমি দেবাশিস বাবুকে অনুষ্ঠানে ডাকতে দিব্যেন্দুকে অনুরোধ জানাই। দিব্যেন্দু, একটু দেবাশিস বাবুকে ডাকো। আচ্ছা, এর মধ্যে খবর হচ্ছে, নমস্কার, আপনি তো এই ছেলেটিকে নিশ্চয়ই মুখ চেনেন, আদিত্য করলে এরই উদ্যোগ ছিল, মূলত এরই উদ্যোগ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে রাম মানে নবরাত্রি পালন করা, শ্রীরামচন্দ্রের পুজো করা ইত্যাদি। তো দেবাশিস বাবু, এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, এটাকে আপনি একজন অধ্যাপক হিসেবে কিভাবে দেখছেন, বা আপনি কিভাবে এদেরকে কিভাবে সান্ত্বনা দেবেন? এতক্ষণ এই ছেলেটি বলছিল তাদের না প্রত্যেকের খুব মন খারাপ, তারা মানসিক ভাবে ভেঙে পড়ে। না, মানসিক ভাবে ভেঙে পড়ার কিছু নেই। আদিত্য ভাইকে অনেক শুভেচ্ছা জানাই আর অনেক অভিনন্দন যে আদিত্য ভাই এবং তার সঙ্গে যারা আছে সবাই মিলে খুব একটা মানে সাহসিক কাজ এটা করা, খুব সাহসের কাজ। কেননা এরা কেন মানে আমি নিজেও ভুক্তভোগী, আপনারা সবাই জানেন বুদ্ধায়ন ট্রাফিক জ্যামস অনেক বছর আগে, তখন তো মানে শারীরিক নিগ্রহ হয়েছিল, মানে মারধর করেছিল। যে আমরা 3-4 জন ছিলাম, আমাদের প্রায় 10 ঘন্টা আটকে রেখেছিল অরবিন্দ ভবনেই, আটকে রেখেছিল এই র্যাডিকাল বামপন্থী এরা সব, এই শয়তানগুলো। তো এটা যে লড়াইটা চলছে এটা প্রতিনিয়ত আদিত্যদা আপনারা যে লড়াইটার মধ্যে রয়েছেন, এই লড়াইটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সব জায়গায় হচ্ছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। সেই জন্য সাধুবাদ যে একটা খুব বৃহৎ, একটা খুব বড় সংঘর্ষের আপনার একটা অংশ। সেই জন্য নিজেদের কখনো একা ভাববেন না, কখনো দুর্বল ভাববেন না, কখনো অসহায় ভাববেন না। আর সবসময় জানবেন যে ধর্ম একা পড়ে গেলেও ধর্ম এবং সত্য, ন্যায়, সত্য আর ধর্ম, তিনটে শব্দেরই অর্থ এক। যেটা সত্য সেটাই ধর্ম, সেটাই ন্যায়। তো সেই জন্য ধর্মের কাজ মানুষ একা করলেও ভগবান তার সঙ্গে আছেন। আমরা সবাই জানি কৌরবরা 100টা ভাই ছিল এবং পয়সা করিতে সবকিছুতে তারা অনেক বেশি শক্তিশালী ছিল। তৎসত্ত্বেও যেহেতু ভগবান কৃষ্ণ সঙ্গে ছিলেন, পঞ্চ পাণ্ডবের 5টি ভাই, দরিদ্র ভাই, তারা বনবাসী, তাদের সারা জীবন অত্যাচার হয়েছে, তবুও 5 জন ভাই ভগবান কৃষ্ণের সাহায্যে 100টা দুরাচারী দুর্যোধন 100টা কৌরবকে হারাতে পেরেছিল। তো সেই জন্য এখানে ভয় পাওয়ার কিছু নেই, দুর্বল হওয়ার কিছু নেই। একটা অনেক বড় সংঘর্ষের আপনার অংশীদার হয়েছেন। গোটা ভারতবর্ষে এই সংঘর্ষ চলছে। শুধু বিষয়টা হচ্ছে যে আমরা বাঙালি হিসেবে, বাংলার বঙ্গ সন্তান, আমরা বাঙালি হিসেবে আমাদের করণীয় কি করা উচিত। আমার কাছে বিষয়টা যেভাবে দাঁড়ায় সেটা হচ্ছে যে পশ্চিম বাংলা আর তার আগে বাংলা, গোটা ভারতবর্ষের রাষ্ট্রীয় চেতনা, জাতীয় চেতনা, ধর্মীয় চেতনা, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ থেকে শুরু করে এবং রাজনারায়ণ থেকে তারপরে হিন্দু মেলা প্রভৃতির যে বৃহৎ ইতিহাস আছে, কি বলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং পিসি রায়, হিন্দু কেমিস্ট্রি, জগদীশ চন্দ্র বসু, বিজ্ঞানী হোক, একাডেমিশিয়ান হোক, সমাজসেবী হোক, ঠাকুর রামকৃষ্ণ দেব হোক, বাংলার ভূমি, বাংলার মাটি সবসময় হিন্দুত্ববাদ, হিন্দুত্ববাদী চিন্তন, এবং হিন্দুত্ববাদী চিন্তন মানেই রাষ্ট্রীয় চেতনা। কেন হিন্দুকে বাদ দিয়ে ভারত হয় না, ভারতকে বাদ দিয়ে হিন্দু হয় না। তো সেই জন্য হিন্দুত্ববাদী চিন্তনই হচ্ছে জাতীয় চেতনা। যদি কেউ বলে যে হিন্দুত্ববাদকে বাদ দিয়ে বা হিন্দুত্ব চেতনাকে বাদ দিয়ে
বা হিন্দু ধর্ম সভ্যতা সংস্কৃতিকে বাদ দিয়ে বা লঘু করে ছোট করে কোন একটা ভারতের চেতনা হতে পারে, ভারতীয়তা হতে পারে, ভারতবর্ষ হতে পারে, তাহলে সে মিথ্যে কথা বলছে, সে ভণ্ড, সে লম্পট, সে প্রতারক। সেই জন্য হিন্দুত্ব মানেই ভারতীয়তা, আর ভারতীয়তা মানেই হিন্দুত্ব। তো যেই চেতনা হিন্দুত্ব এবং ভারতীয়তার চেতনা যেটা বাংলার মাটি থেকে জন্মেছে, বাংলার ভূমি থেকে জন্মেছে, সেই জন্য একদম তার আতুর ঘরটাকে নষ্ট করে দেওয়ার এই যে ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী, হিন্দু বিরোধী মানেই ভারত বিরোধী, আর ভারত বিরোধী মানেই হিন্দু বিরোধী। তো এই যে শক্তিগুলো আছে, এরা দীর্ঘদিন ধরে গত প্রায় 100 বছর থেকে তারা এখানে সক্রিয় বাংলার ভূমিতে, কারণ বাংলার ভূমি থেকেই রাষ্ট্রীয় চেতনা, হিন্দুত্বের চেতনার জন্ম হয়েছে। সেই জন্য আতুর ঘরটাকে নষ্ট করে দেওয়ার জন্য ভারতীয়তার গর্ভ, যেটা মা, বাংলা হচ্ছে ভারতীয়তার মা, তো ভারতীয়তার এবং হিন্দুত্বের যে মাতৃভূমি, যে মা বাংলা, সেই মাকে কলঙ্কিত, মাকে ভুলণ্ঠিত করার জন্য, সেই মাকে মেরে ফেলার জন্য এই চক্রান্ত দীর্ঘ 100-150 বছর পুরনো, তার সম্মুখীন আমরা হয়েছি। সেই সংঘর্ষে আমরা লিপ্ত হয়েছি। আমি একটু আপনাকে থামাচ্ছি দেবাশিস বাবু, চমৎকার বলছিলেন। তো ঘটনা হচ্ছে যে একটা কি ব্যাপার আমরা লক্ষ্য করছি না, যে ধরুন এই যে আদিত্যর মতো ছেলেরা, তরুণ প্রজন্মের মধ্যে একটা অন্য রকমের ভাবনা চিন্তা করা, যেটা বিগত কয়েকটা প্রজন্মের মধ্যে আমরা কিন্তু দেখতে পাইনি, এই প্রজন্মটাকে দেখতে পাচ্ছি। একটা আশাবাদ কোথাও যেন অঙ্কুরিত নয়, এখন বলতে পারবো যে ছোট্ট একটা চারা গাছ হয়ে খানিকটা বড় হয়েছে। এদের মতো ছেলেদের চোখগুলো যখন দেখি, তখন মনে হয় যে না, এরা ঠিক পথেই যাচ্ছে, এই প্রজন্ম হয়তো নতুন একটা দিক নিয়ে আসবে। আপনার কি মনে হচ্ছে না সেরকম? না, 100 বার আপনি ঠিক বলেছেন, একদম ঠিকই বলেছেন। আর সেটাই তো চেতনা, কেননা ধর্মের চেতনা, সত্যের চেতনা এবং ন্যায়ের চেতনা, এটাকে যতই দুরাচারীরা, রাবণ আবার দুর্যোধন, এরা যতই এটাকে চাপা দিক না কেন, যত বড়ই মহিষাসুর হোক না কেন, যত বড়ই অসুর হোক, মায়াবী শক্তি হোক, এরা যত চেষ্টাই করুক, ধর্ম, সত্য এবং যেটা কি বলে ন্যায়, সেটাকে কখনো আটকানো যাবে না, তাকে তাকে হারানো যাবে না, তাকে দাবিয়ে রাখা যাবে না। দিতেই হবে। আমি আদিত্যর কাছে যাব। আদিত্য, একটুখানি বলো, আমাদের জানাও যে তোমরা এই তোমার সঙ্গে যারা সহপাঠিনীরা আছে, তোমার বন্ধুরা, তাদের মধ্যে কতজন তোমাদের মতো ভাবনা চিন্তা করে? তাদের মধ্যে প্রায় 100 জনের কাছাকাছি আমাদের মতো ভাবনায় ছিল, এবং তার মধ্যে সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে UG2, UG3 বা PG1 এর ছেলে মেয়েরা সেখানে ওই হাতে গোনা 16-17 জন মতো থাকলেও বাকি যে 80-83 কাছাকাছি ছাত্র, তারা কিন্তু UG1 অর্থাৎ প্রথম বর্ষের আমারই মতো ছাত্র। এবং এখানে আরেকটা পজিটিভ বিষয় হচ্ছে, আমাদের দুজন মুসলিম ভাই বা মুসলিম বন্ধু, তারাও কিন্তু আমাদের সঙ্গে এই মর্মে সই করেছিল, এবং তারাও আমাদের রামনবমীর পক্ষে ছিল। এবং তার জন্য আমারই এক বন্ধু মামুন ইসলাম, তাকে রীতিমতো তার বাড়িতে ফোন করে যাদবপুরের বামপন্থীরা তার বাবাকে উল্টোপাল্টা বলে যে আপনার ছেলে বিজেপি জয়েন করছে, আপনার ছেলে এই সমস্ত কার্যকলাপ করেছে, আপনার ছেলে হিন্দুত্বের পক্ষে কথা বলেছে মুসলিম হয়ে। এটা কিন্তু মানে তার বাড়িতেও খুব ভালো চোখে নেয়নি, যে কারণে সেও কিন্তু বাড়ি থেকে প্রতারিত হচ্ছে। মানে আমি জানতে চাইছি, এই যে তুমি বলছো যে কিছু শতাংশ ছেলে মেয়ে, এই কিছু শতাংশ ছেলে মেয়েটা ঠিক মানে তাদের মধ্যে যে চেতনাটা, সেই চেতনাটা খুব দৃঢ় কি? কারণ কয়েকজনের আমি দেখলাম এরকমও বলছে তাদের নাকি জোর করে নাম সই করানো হয়েছিল। এটা কি ঘটেছিল? না, দেখুন, এরকম দুজন ছাত্রের কথা আমরাও জানতে পেরেছি পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারা সম্পূর্ণরূপেই বামপন্থী, এবং তারা আমাদের একটি ছেলে যখন তাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমরা কি সই করতে সম্মত, তখন তারা হ্যাঁ বলে, এবং তাদের সেই হোয়াটসঅ্যাপের পুরো চ্যাট লিস্ট আমাদের কাছে এসে গেছে। তারা বর্তমানে ফেসবুকে শুধুমাত্র সহানুভূতি পাওয়ার নাম করে এবং আমাদের বদনাম করার জন্য কিছু পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়। তাদের বিরুদ্ধে আগামীতে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এই নোংরামির বিরুদ্ধে আমরা তোমরা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হচ্ছ না কেন? তোমাদের তরফ থেকে তো সেরকম কিছু আমার চোখে পড়েনি। যেটা হ্যাঁ, আমাদের যে ছেলেটিকে যে ছেলেটিকে বলা হয়েছিল, মানে যে ছেলেটি ওদের সই কালেক্ট করেছিল, ওই দুজনে, তাদের মধ্যে একটি ছেলে ছিল অরুণাভ ঘোষ বলে, যে সোশ্যাল মিডিয়াতে প্রথম এটা শুরু করে, যে তাকে নাকি জোরপূর্বক আমরা রামনবমীর এই অনুমতিপত্র সই করাই। তো সেই ছেলেটার বিরুদ্ধে এখন আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, এবং তার বিরুদ্ধে সমস্ত প্রমাণগুলোকেই আমরা সংগ্রহ করছি। এবং যে সৌরান ছেলেটির সঙ্গে তার কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনের চ্যাট লিস্টটাও আমরা তুলে ধরছি।
আস্তে আস্তে আমরা খুব তাড়াতাড়ি এটা প্রকাশও করবো সোশ্যাল মিডিয়াতে। তোমরা কি কোনোভাবে পুলিশের কাছে কোনো রকম অভিযোগ করেছিলে বা করেছো? আজকে সকালে আমি যাদবপুর থানায় একটা ইমেল করেছিলাম এবং সেখানে আমাদের কিছু অফিসার ছিলেন যাদের সঙ্গে আমার পার্সোনালি সম্পর্ক ছিল বা যারা ওখানকার আইবি অফিসার, তাদেরকেও বলেছি এবং থানার একজন স্যারও ছিলেন, উনাকেও বলা হয়। কিন্তু উনি আমাদের স্পষ্টই জানিয়ে দেন যে এই বিষয়ে তাদের কিছু করার নেই, কারণ ৩ নম্বর গেটের বাইরে আমরা যদি ওটা করতে যেতাম, রামনবমী বিষয়ক এই শান্তিপূর্ণ কাজটা বা এই সমস্ত থ্রেটনিংস যেগুলো আসছে আমাদের ছেলেদের, এই শান্তিপূর্ণ কাজটা তো প্রথমত পুলিশ করতে দিতে পারতো না, কারণ তার জন্য নাকি অনেক আগে থেকে আবেদন করতে হতো, না হলে পুলিশের দ্বারা আমরাই হেনস্থার শিকার হতাম। এই কারণে উনি আমাদের সাজেশন দিয়েছিলেন যে এটা না করার। এবং থ্রেটনিং এর যে বিষয়টা আছে সেটা যেহেতু ক্যাম্পাসের ভিতরে হয়েছে এই ঘটনাগুলো, তো পুলিশ আমাদের বারবারই বলে যে রেজিস্টার বা প্রোভিসি কারোর একটা সাইন বা এই ধরনের কিছু জিনিস এনে তবে থানায় ডায়েরি করতে, যেটা রেজিস্টার বা প্রোভিসি দিতে কেউই রাজি নয়। তার মানে তোমাদের থানায় যাওয়ার পথ বন্ধ, কোর্টে যাওয়ার হ্যাঁ, মানে কোনো আমরা পথ কি খোলা আছে? না, আমাদের থানায় যাওয়ার পথও এক প্রকার বন্ধ, কারণ যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে প্রতিনিয়ত এরকম অসংখ্য ঘটনা ঘটে যেগুলোয় পুলিশরাও প্রচুর বিব্রত হন এবং তারাও এই কারণে এই ব্যবস্থাই নিয়েছেন যে রেজিস্টার বা প্রোভিসি থেকে কোনো রকম অ্যাপিল না নিয়ে এলে তারা থানায় কোনো কেস নেবে না, যাদবপুরের কোনো ছাত্রের অন্তত। বাহ, মানে কুখ্যাতি এতটাই ছড়িয়েছে তাদের, এটা একটা কুখ্যাতি এতটাই ছড়িয়েছে। কারণ এতটাই তাদের হয়েছে। আমার তো মনে হচ্ছে দেবাশিস বাবু এটা একটা এদের সিমটমটা, যে এই যাদবপুরের তথাকথিত বামপন্থী ছাত্রছাত্রীদের যারা এদেরকে আটকালো, এদের সিমটমটা তো সম্পূর্ণ ভয় পাওয়ার সিমটম। ওদের একটা গান ছিল না, ওরা ভয় পেয়েছে রোবসন, এখন ওরা ভয় পেয়েছে বলেই এরকম করছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কারণ একটা ছোট্ট জায়গার মধ্যে আটকে গেছে, অকুনের মধ্যে আটকে গেছে, তার বাইরে বেরোতে পারছে না। দুরাচারীরা, অধর্মের শক্তি আর দুরাচারীরা এরা সবসময় ভীত হয়, এরা সবসময় ভীতু হয়, সবসময়। দুর্যোধন, রাবণ, মহিষাসুর, রাক্ষস, অসুররা, কংস, মথুরার বিরাট প্রতাপদণ্ড রাজা কংস, এরা ভীতু হয়। কংস ভীতু ছিল, ও নিজের বোনের সন্তানদের মারছে, ওর ভয় ছিল যে অষ্টম গর্ভে ওর পতন হবে। ও নিজের নিজের বোনের নিজের 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 বোনের সন্তানদেরও মেরেছে একটা একটা করে। তো এরা ভীতু হয়, এরা ভীতু, এরা সবসময় ভীতু হয়। আদিত্য ভাইকে, আদিত্য দাদের বলার এটাই যে সবসময় মনে রাখবেন যে আপনারা ধর্মের সাথে আছেন বলেন আপনারা, যারা জিতবে বা যেই শক্তিগুলো বিজয়ী হবে, বিজয়ী শক্তিগুলোর সঙ্গে আপনারা আছেন। মনোবল হারাবার কিছু নেই, কোনো জায়গা নেই মনোবল হারাবার। কারণ আজকে আমরা ইতিমধ্যেই দেখছি যে গোটা ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি হয়েছে যে সবাই রাম নবমী, রামকে নিয়ে সবাই মানে একটা ইতিবাচক সূচনা হয়েছে। এরকম এরকম পরিস্থিতি 5 বছর আগেও ছিল না, 10 বছর আগেও ছিল না। আমরা যখন ছাত্র ছিলাম, আজকে থেকে 20 বছর আগে, 25 বছর আগে, তখন তো মানে এইসব নাম উচ্চারণ করা মানে মহাপাপ ছিল। কিন্তু আজকে অনেকটা পরিস্থিতি ভালো হয়েছে, ঈশ্বরের কৃপাই হয়েছে, ভগবান নিজের কাজ নিজেই করিয়েছেন, আমরা নিমিত্ত মাত্র। কিন্তু এখানে ভয় পাওয়া, হতাশ হওয়ার কিছু নেই। শুধু যেটা যেটা জানার সেটা হচ্ছে কৌশলগুলো জানতে হবে, যেটা ভগবানের কৃষ্ণ বারবার গীতাতে এবং মহাভারতে বারবার যেটা বলছেন যে ধর্ম জয়ী হবে, কিন্তু ধর্মকেও কৌশলগুলো জানতে হবে, কি করে অধর্মকে পরাজিত করতে হবে তার কৌশলগুলো জানতে হবে। তা না হলে আমাদের কোলাটারাল ড্যামেজ গুলো বেশি হবে। আমরা জিতবো ঠিকই, কিন্তু আমাদের ড্যামেজটা বেশি হয়ে যাবে। ড্যামেজ গুলোকে মিনিমাইজ করে, কোলাটারাল ড্যামেজকে মিনিমাইজ করে কি করে এদের দ্রুত গতিতে এদের পতন করানো যায় সেই কৌশল জানতে হবে। যেরকম ভগবান কৃষ্ণ সবসময় কৌশল বলেছে, কৌশলগত রাস্তাগুলো বলেছে। এবার যেরকম আমি যেটা বুঝতে পারলাম এখানে, বা আমার নিজস্ব অভিজ্ঞতা আগে বিভিন্ন জায়গায় যেটা হয়েছে, সেটা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা এদের সঙ্গে আছে। সরকার, ইউনিভার্সিটির কর্তৃপক্ষ, যে রাষ্ট্র ক্ষমতা যেগুলো আছে, মানে চিফ মিনিস্টার, তার ক্যাবিনেট, পলিটিক্যাল পার্টিস, যে রাষ্ট্র ক্ষমতা আছে সেটা এদের সঙ্গে আছে। সেই জন্য আমাদের কাছে তাহলে কৌশলগতভাবে কোন জায়গাটা খোলা আছে, যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ছোট টিম তৈরি করা, ভালো টিম তৈরি করা। সেই টিমের কাজ হওয়া উচিত এখন কোর্টে, ক্যালকাটা হাইকোর্টে পিআইএল দাখিল করা বা কোর্টে দ্বারস্থ হওয়া এবং পরিষ্কার করে একটা কেস করা যে কোন ধারা, কোন নিয়ম, সংবিধানের কোন বিধানে একটা ভারতের নাগরিককে তার ধর্মীয় আচরণ, তার ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে, তার ব্যক্তি স্বাধীনতা কেন খর্ব হচ্ছে,
কোন আইনে হচ্ছে আমাদের জানানো হোক, কোর্টে এই জিনিসটাকে হাইলাইট করা, সোশ্যাল মিডিয়া আমাদের সঙ্গে আছে, আমরা সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করব, বিভিন্ন জায়গায় পাবলিক প্ল্যাটফর্মে এই কথাটাকে একদম পুরো ছড়িয়ে দেওয়া এবং আইনের দ্বারস্থ হওয়া। আমরা দেখেছি, জানছি যে বামপন্থীরা, মাওবাদীরা, আরবান নাকসাল এরা খুন করে, সিআরপিএফ আমাদের দেশের মানুষকে খুন করে, রেপ করে, তারপরে তারা হিউম্যান রাইটস নিয়ে তারা কোর্টে চলে যায়। রাত্রি 12টার সময়, মধ্যরাত্রে তারা কোর্ট এজলাস ডেকে তারা প্রাণ ক্ষমার জন্য তারা কোর্টে দ্বারস্থ হয় মধ্যরাত্রে। সেই কৌশলগুলো আমাদেরও করতে হবে। আমাদের হিউম্যান রাইটস কোথায়? আমরাও তো ভারতের নাগরিক, আমিও তো ভারতের নাগরিক। তো যেই অধিকারগুলো যারা ইফতার পার্টি করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যারা সন্ধ্যেবেলা বসে তারা যারা নমাজ পড়ছে, যারা ইফতার করছে, ইফতারি করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তাদের যেরকম অধিকারগুলো আছে সেই একই মানব অধিকার, হিউম্যান রাইটস, সেই একই সংবিধানে ওরা ইফতার পার্টি করতে পারে। কিন্তু আমি রামনবমী, রামের পুজো করতে পারবো না। কোন আইনে, কোন বিধানে, কোন স্ট্যাটুট? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোন স্ট্যাটুট আছে? ভারতের সংবিধানে কোন সিআরপিসি, আইপিসি কোন আর্টিকেল আছে? কোন বিধানে এটা আটকে দেওয়া হলো? কোর্টে দ্বারস্থ হতে হবে এবং সেই জিনিসটাকে নিয়ে একদম দীর্ঘমেয়াদী একটা পড়ে থেকে বারবার অর্জুন, যুধিষ্ঠির এরা বারবার হতাশ হয়েছে। স্বয়ং ভগবান রামও হতাশ হয়ে গেছেন অনেকবার, যে ছেড়ে দিয়ে আর পারবো না, ছেড়ে দিয়ে আর করবো না। কিন্তু তখন ভগবান নিজেই বলেছেন আবার যে হতাশ হলে হবে না, কারণ জয় আমাদের নিশ্চিত। এটা পরিষ্কার যে জয় আমাদের নিশ্চিত, আর তারা যুগে যুগে তার প্রমাণ হয়েছে। ভগবান নিজে বলেছেন অধর্মস্য পরিত্রাণে সাধু নাম সম্ভবামি যুগে যুগে। ভগবান নিজে বলেছেন আমি যুগে যুগে জন্ম নেব, আমি অবতার হব। সেই জন্য জয় আমাদের নিশ্চিত, কিন্তু কৌশলগুলো জানতে হবে। কৌশলগত ভাবে যেরকম আমরা ইতিমধ্যেই করেছি, বিভিন্ন জায়গায় আমরা করি, পিআইএল করা, তারপরে বিভিন্ন জায়গায় কোর্টে কেসগুলো করা, সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হওয়া, সব জায়গায় বারবার করে এটা বলা যে কোন ভারতবর্ষের কোন আইনে আজকে এই পুজোগুলোকে বন্ধ করা হচ্ছে, ভারতবর্ষের কোন নিয়মে আমাদের এই ব্যক্তি স্বাধীনতা, আমাদের এই ধর্মীয় স্বাধীনতা এটাকে খর্ব করা হচ্ছে, আমাদের জানানো হোক। যদি আপনারা জানাতে পারেন আমরা বন্ধ করে দেবো রাম পুজো করা, সব পুজো করা। আরেকটা জিনিস আমি বলি, একটা ছোট জিনিস বলার চেষ্টা করছি, আমি বারবার প্রথম থেকে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যতগুলো আসুরি শক্তি আছে, সে রাবণ, তার সোনার লঙ্কা ছিল, সোনার স্বর্ণ লঙ্কা, এবং সে এত বড় সে প্রতাপী রাজা ছিলেন, সে স্বর্গ অব্দি সিঁড়ি বানাচ্ছিলেন, স্বর্গ অব্দি সিঁড়ি, সে সোপান তৈরি করছে স্বর্গ অব্দি রাবণ। অর্থাৎ যতগুলো আসুরি শক্তি আছে তারা সবসময় টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, তারা মায়াবী শক্তি। আমরা যেগুলোকে মনে করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পাশ্চাত্যের পশ্চিমের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেগুলো আদতে হচ্ছে আসুরি শক্তি। তো আসুরি শক্তিরা সবসময়, যারা ধর্মের বিরুদ্ধে, তারা সবসময় টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, সবসময় অ্যাডভান্সড। মানে রাবণের কাছে পুষ্পক বিমান ছিল, ভগবান রামের কাছেও এরোপ্লেন ছিল না, এরোপ্লেন রাবণের কাছেই ছিল, রাবণের লঙ্কাতেই পুষ্পক বিমান ছিল। তো এরা সবসময় টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, কিন্তু আমাদের কাছে ধর্মের বলটা থাকে, ধর্মের শক্তিটা থাকে। তো সেই জন্য অর্জুনকে যেরকম ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে সমস্ত অস্ত্র তাকে অর্জন করতে হয়েছিল, তপস্যা করতে হয়েছিল, সেই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কৌশলগুলো জানতে হবে, তার কি কোন পদ্ধতিতে লড়াইটা হবে, সেই লড়াইয়ের গতি প্রকৃতি জানতে হবে। দুটো জিনিস মাথায় রাখতে হবে, দুটো জিনিস। এক তো আমরা ধর্মের সাথে আছি, সেই জন্য আমাদের জয় নিশ্চিত, আমরা হারবো না কখনোই, দেরি হবে কিন্তু জিতবো আমরাই, এইটা একটা জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষের এই যে বিষ, বামপন্থা, কমিউনিজম, তারপরে হিন্দু বিরোধিতা, ভগবানকে গালাগাল করা, ধর্মকে অস্বীকার করা, অধর্মের যে শক্তিগুলো, এরা ভারতবর্ষের সংখ্যা লঘু। যেটা সুপ্রিয়দা বলছিলেন, এরা ভীত সন্ত্রস্ত, কেননা এরা সংখ্যা লঘু। বাংলা সহ গোটা ভারতবর্ষে যত গ্রামের গরিব দুঃখী খেটে খাওয়া হিন্দুরা আছে, যত সাধারণ মানুষ আছে, সাধারণ ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তারাই বিশ্বকর্মা পুজো করে। টাটা বিড়লা বড় বড় কারখানায়, আইটি হাবে বিশ্বকর্মা পুজো হয় না। বিশ্বকর্মা পুজো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালারাই বিশ্বকর্মা পুজো করে। সরস্বতী পুজো যত ছোট ছোট স্কুল আছে, গ্রামের স্কুল আছে, সেখানে সরস্বতী পুজো হয়, সরস্বতী পুজো হয় না। সেই জন্য গরিব লোকেদের সাথে আছি, আমরা গরিব লোকের সাথে আছি, সেই জন্য আমি একটু থামাচ্ছি আপনাকে।
আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুদীপ্ত গুহ। নমস্কার সুদীপ্ত, আপনাকে ধন্যবাদ। দেরি করে এসেছেন, বেশ ভালোই দেরি করে এসেছেন। তো যাদবপুরের আদিত্য এখন আমাদের সঙ্গে আসে সম্ভবত, জানি না দিব্যেন্দু তাকে ধরে রাখতে আমি আমি পেরেছিল। আমি প্রথম থেকেই ছিলাম, আমি প্রথম থেকেই ছিলাম। ও, তারপর আপনি আমি ফোন ছিলেন, করে ইয়ে আপনি হ্যাঁ আলোচনাটা শুনেছেন। আদিত্যর হ্যাঁ অভিজ্ঞতাটা আদিত্য বললো। তো এই প্রসঙ্গে হ্যাঁ। আপনার প্রাথমিক কথাগুলো একটু শুনে নি। আদিত্য রয়েছে এই যে, যদি ওকে যে জিজ্ঞাসা করার থেকে সুদীপ্ত বাবু আপনি জিজ্ঞাসা করতে পারেন আদিত্য। প্রথম কথা আমি বলি যে আমরা যাদের টার্গেট করছি আমাদের রোগটা হলো মানে মাথায় আমরা যে রোগের চিকিৎসা করছি পায়, মানে এখানে স্টুডেন্টরা ভিলেন না, ভিলেন হলো টিচার্সরা। এবং কিভাবে তার হিস্ট্রিটা আমি বলি। 1986 থেকে 90-তে যাদবপুরের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর শঙ্কর সেন, শিবপুর বি কলেজের প্রফেসর, যিনি পরবর্তীকালে বামফ্রন্টের বিদ্যুৎ মন্ত্রী হন। উনি আমার বাবার টিচারও ছিলেন। ঘটনা হচ্ছে উনি ওই সময় যাদবপুরের সবচেয়ে খারাপ যে লোকটি, সেই লোকটিকে উনি শিক্ষক হিসাবে নিয়ে আসেন। তার নাম হলো পার্থপ্রতিম বিশ্বাস, যে নাকি 80-র দশকে ওখানকার এসএফআই এর লিডার ছিলেন। পার্থপ্রতিম বিশ্বাস পরপর দুবার এমি করে এবং সম্ভবত গেট না দিয়ে এমি করে, স্পন্সরড এমি, যাতে নাকি ওখানে রাজনীতিটা করতে পারে। এরপর ওখানকার একটি নতুন ডিপার্টমেন্ট হয় এবং সেই ডিপার্টমেন্টে পার্থপ্রতিম বিশ্বাস জয়েন করে এবং সেখানে আমাদের বিজেপির একজন মস্ত বড় লিডার সেই লেটারে সাইন করে। আমি তার নামটা এখানে বলছি না। ঘটনা হচ্ছে পার্থপ্রতিম বিশ্বাস সেখানে ঢোকার পর 1990-র পর থেকে যাদবপুরে যে কজন প্রফেসরকে ঢোকানো হয় প্রত্যেকে সিপিএম এর লোক। তার আগে কিন্তু যাদবপুরে সব কোয়ালিটির লোক ছিল। এই কোয়ালিটির লোকেরা কিন্তু ধীরে 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 রিটায়ার করছে, অন্তত আর 5-10% পড়ে আছে। বাকি সব 90% কিন্তু এই জালি লোক যারা, তারা প্রফেসর হয়ে বসে আছে। এবং আমি বলছি এরা অত্যন্ত ইনফিরিয়র কোয়ালিটির হিউম্যান বিইং, এদের অধিকাংশই। এদের মধ্যে একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে, যে নাকি কিছুদিন আগে এই ব্রিজটা ভেঙেছিল, আপনার এই পোস্তা ব্রিজ। মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট লোক, সে পোস্তা ব্রিজ ভেঙেছে, আমি আপনাকে বলছি, কারণ সে বেসিক্যালি ডিসঅনেস্ট একজন হিউম্যান বিইং। এরপর যে ঘটনাটি ঘটে যে আপনার এরা ধীরে 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 সংখ্যাগুরু হওয়া শুরু করে এবং জুটাতে ধীরে ধীরে ওই নিরপেক্ষ টিচার কমতে থাকে, এদের সংখ্যা বাড়তে থাকে। একটা টাইমে এই জুটাটাকে এরা পুরোপুরি দখল করে নেয়। স্টুডেন্ট ইউনিয়ন যেটা নকশালদের ছিল, তারা একসময় সিপিএম এর অ্যান্টি ছিল, কিন্তু যবে থেকে সিপিএম এই জুটা দখল করে নেয় তবে থেকে এই স্টুডেন্ট ইউনিয়ন যারা এই ডিএসএফ ছিল, তারা আস্তে আস্তে ওই টিচারদের সঙ্গে যে কেমিস্ট্রিটা ছিল ওরা ব্যাপারটা বুঝতে পারেনি, ওরা ওদের সঙ্গে মিশে যায় এবং ওরা সিপিএম ওরিয়েন্টেড হয়ে যায়। 90-তে কিন্তু এই নকশালরা অ্যান্টি সিপিএম ছিল, এখন তারা প্রো সিপিএম হয়ে গেছে। 2011-তে জামানা চেঞ্জ হওয়ার পর এরা এত বড় কাওয়ার্ড এবং মেরুদণ্ডহীন, এরা ধীরে 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 মমতা ব্যানার্জির অনুগ্রহ পাওয়া শুরু করে। এই প্রসঙ্গে আপনাকে একটা ঘটনা বলি। 1994-এর 11th মে এরা এই এসএফআই নকশালদের একটা আন্দোলনে নকশালদের প্রায় খুন করতে যায়। সেই সময় নকশালদের বাঁচিয়েছিল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি রাত্রিবেলা গাড়ি নিয়ে যাচ্ছিলেন এবং মমতা ব্যানার্জি ওখানে ঢুকে ওদের বাঁচান। ঘটনা হচ্ছে পরের দিন সকালবেলা এরা হাত ধুয়ে ফেলে এবং মমতা ব্যানার্জির প্রতি কোনো কৃতজ্ঞতা এরা স্বীকার করেনি। অত্যন্ত বাজে বাজে কথা বলতেন সেই সময় মমতা ব্যানার্জির নামে এরা। কিন্তু এত মেরুদণ্ডহীন 2011-র পর যখন মমতা ব্যানার্জির হাতে পাওয়ারে এলো, এরা মমতা ব্যানার্জির চামচাগিরি করার জন্য একের পর এক আপনার রাজ্যপালদের অপমান করলো। আপনার প্রথমে কৃষ্ণনাথ ত্রিপাঠী, তারপর অপমান করলো এই ধনখড়জিকে, তারপর যখন বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিল বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রাদি, এদের সবাইকে অপমান করলো রাস্তায়। এটা শুধুমাত্র মমতা ব্যানার্জির অনুগ্রহ পাওয়ার জন্য। এই জিনিসটা প্রমাণ করে যে এই নকশাল যারা আছে তারা বেসিক্যালি মেরুদণ্ডহীন। কিন্তু ঘটনা হলো এরা কিছুই না, এরা হলো হাতের পুতুল। এদের পিছনে আসল লোক হলো জুটা। জুটার নেতৃত্ব আপনারা যারা দেখছেন তারা প্রত্যেকটি লোক পাক্কা দেশদ্রোহী। আমি বলছি এদের মধ্যে একজন পোস্তা ব্রিজ ভেঙেছে, কিন্তু তার সিগনেচার নেই বলে সে বেঁচে গেছে। পোস্তা ব্রিজের ভুল ডিজাইন, ভুল সিগনেচার করেছিল এবং সেখানে পোস্তা ব্রিজটা ভেঙে পড়ে। ঘটনা হচ্ছে মানে আমি বলছি মানে তৃণমূল জামানায় তারা ব্রিজ ভেঙে বেরিয়ে চলে গেছে, এত বদমাইশেরা। এবার ঘটনা হচ্ছে যে এই লোকগুলো আজকের দিনে এরা কিভাবে ছাত্রদের কন্ট্রোল করে আমি বলি। যেহেতু টিচাররা সিপিএম, ছাত্রদের মধ্যে ও বললো না 100 জন, আমি আজকে বলছি এই টিচারদের আপনি সরিয়ে নিন, ও 1000 জনের সমর্থন পাবে। বাকিরা সমর্থন করতে ভয় পাচ্ছে, কারণ ওখানে যে ইকোসিস্টেম হয়েছে সেই ইকোসিস্টেমে লড়াইটা বেশ কঠিন। এই যে আদিত্য যে লড়াইটা করছে ভীষণ কঠিন লড়াই। আমি এইখানটা একটু আপনাকে থামাবো। আদিত্য, এটা কি ঠিক বলছেন? সুব্রতবাবু যে কথাটা বলছেন এটা কি ঠিক? তোমার কি মত? শোনা যাচ্ছে না আদিত্য? আনমিউট করে নাও। হ্যাঁ, এবার হ্যাঁ এবার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এবার
হ্যাঁ, সুদীপ্ত বাবু যেটা বললেন একদমই সঠিক কথা বলেছেন। কারণ আমি এক্ষুনি আপনাকে একটা আমার বন্ধুর প্রসঙ্গ বললাম, মামুন ইসলাম বলে, যে আমাদের সঙ্গে ছিল এবং রামনবমীতে আমাদের সমর্থনও করে। তো সেই ছেলেটি আমাকে গতকাল সন্ধ্যেবেলায় এই সমস্ত গন্ডগোলের আগে বলে যে হঠাৎ করে নাকি আমাদের বাংলা ডিপার্টমেন্টের একজন প্রফেসর তাকে ফোন করে এবং জানতে চায় যে সে এটা কি স্বেচ্ছায় নিজের সইটা করেছে কেন? এবং সবথেকে মজার বিষয় হলো, আমি প্রফেসরের নাম নেব না এখন এখানে। কিন্তু সেই প্রফেসর নিজের ফোন নাম্বার থেকে তাকে না কল না, করেনি। মুসলমান লোকটা, আমি নাম নিচ্ছি, ওই মুসলমান লোকটা তো আমি না, জানি না, না, ওই না, বদমাইশিটা করে। না, 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 উনি নয়, উনি নয়। আচ্ছা আচ্ছা। এই এই ভদ্রলোক নাম নামমাত্র হিন্দু। আমি পরবর্তীকালে নিশ্চয়ই বলবো আপনাদের, ফোনে কথা হলে। তো এই ভদ্র আমাদের যিনি এই মামুনকে যে ফোনটা করেছিল অন্য স্টুডেন্টের একটা নাম্বার থেকে, তো এই ভদ্রলোকের একটা ব্যাকগ্রাউন্ডও আছে যে ইনি প্রফেসর হওয়ার আগে এসএফআই এর জিএস ছিলেন আমাদের যাদবপুরে, বাংলা ডিপার্টমেন্টের। নইলে তো চাকরি পাওয়া যায় না তারপরে, ওখানে, হ্যাঁ, নইলে ওখানে চাকরি পাওয়া যায় না, আমি জানি ওখানে নইলে চাকরি পাওয়া যায় না। হ্যাঁ, এটা এটা একদম সঠিক কথা। প্রত্যেকটা লোক এবসলিউটলি ইনফিরিয়র কোয়ালিটির হিউম্যান বিং। এরা চাকরি পেয়েছে, আমি বলছি 1990 পর থেকে যারা যারা চাকরি পেয়েছে, ইভেন গোল্ড মেডেলিস্ট যদি হয় সেও চাকরি পেয়েছে সিপিএম কে ধরে, তার বাইরে একজনও নেই, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। এরা অত্যন্ত ইনফিরিয়র কোয়ালিটির হিউম্যান বিং। এবং আমি একটা জিনিস অ্যাড করি, 2008-এ এদের আইআইটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল, এরা আইআইটি স্ট্যাটাস নেয়নি। 2019-এ এদের ইনস্টিটিউট অফ এমিনেন্স স্ট্যাটাস দিয়েছিল, ইনস্টিটিউট অফ এমিনেন্স নেয়নি। তার কারণ এই স্ট্যাটাস গুলো নিলে এদের পড়াতে হবে। ফার্স্ট হাফে যাদবপুরের লোকে জানে না বলে আমি বলছি, ফার্স্ট হাফে কোনো পড়াশোনা হয় না, ওখানে কোনো গবেষণা হয় না। ওখানে গবেষণার নামে একটা দুটো লোক গবেষণা করে, অধিকাংশ লোক পুরনো আইআইটি থেকে ওই ইয়েগুলো এনে, রিসার্চ পেপার এনে ওই গবেষণা টাইপ করে সাবমিট করে। ঠিক আছে, আমি একদম জানি ওখানে ভিতরে কি হয়। অধিকাংশ লোক অত্যন্ত ইনফিরিয়র টাইপের, ওখানে যে সেমিনার টেমিনার হয় সেগুলো পর্যন্ত ফটোশপে তৈরি করে, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট যাদবপুরের, তারা ফটোশপে সেমিনার তৈরি করে সেই জিনিস সাবমিট করেছে। ঠিক আছে, এদের বিরুদ্ধে আমরা এদের নোট রেখেছি, আগামী দিনে এদের প্রত্যেককে জেলে পাঠাবো। অনুব্রত যেরকম ভাবছে যে জেলে গেছে, ওকে কেউ মানে 100 যেরকম ভাবতে পারেনি যে ওকে জেলে জেলে পাঠানো হবে, এদেরও প্রত্যেককে জেলে পাঠানো হবে। আমাদের প্রত্যেকের আমাদের মানে মানে কুকীর্তি আমাদের লিস্ট করা আছে, কেউ এরা আচ্ছা, বাঁচতে পারবে না। কি বলছে বলো। ভুক্তভোগীরা? কি বলছে ভুক্তভোগীরা, মানে আদিত্য কি বলছে? হ্যাঁ, মানে এটা সুদীপ্ত বাবু একদম সঠিক কথাই বলেছেন। আমাদের এখানে অনেক প্রফেসর আছে যারা সারাদিন পড়ায় তো না, শুধু খালি মানববন্ধন আর সমাবেশে ঘুরে বেড়ায়। এবং তাদের কাজই ওইটা, ছাত্রছাত্রীদেরকে ম্যানিপুলেট করা। এবং ক্লাসের মধ্যেও এক একজন এমন এমন কথা বলে, সেই সব কথা মানে বলার বাইরে নয়। এবং একজন প্রফেসর আছেন যিনি, নাম বলবো না অবশ্যই, বাংলা ডিপার্টমেন্টেরই, যার সম্পর্কে আমরা শুনেছি এই কথাটা, কতটা সত্য কিনা জানি না, সুদীপ্ত বাবু আরো ভালোভাবে বলতে পারবেন, যে তার কিন্তু বাংলায় পিএইচডি নেই। তাও সে একটা সময়কার বিখ্যাত নকশাল বা বামপন্থী টাইপের ছিল বলে সে এখন প্রফেসর হয়ে বসে আছে বাংলা ডিপার্টমেন্টের। আশা করি সুদীপ্ত বাবু বুঝতে পেরেছেন কার কথা বলছি। আমি আরো আরো বলি, হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন ম্যাডাম ছিলেন, তিনি মহিলাদের বাধ্য করতেন, মানে আমি খুব বলতে এখানে খারাপ লাগছে, অনেক কিছু খারাপ কাজ করতে। এবং তার এক বয়ফ্রেন্ড ছিল, সেও কিছুদিন আগে মারা গেছে এই কোভিড এর সময়। ঠিক আছে, আমি নামটা বলেই দিই, আমি নাম বলতে ভয় পাই না, আমি বলছি সে হলো মহুয়াদি। সে আবার প্রো ভাইস চ্যান্সেলর হয়ে গেছিল কোথায়, আমার এগেনস্টে কেস করলে আমি প্রমাণ টমান দিয়ে সব যাবো। আর ওই দেবাশিস বিশ্বাস হলো সেই প্রফেসরের নাম, যে কোভিড এর সময় মারা গেছে। অত্যন্ত নিকৃষ্ট টাইপের হিউম্যান বিইং এরা। এবং বহু ছাত্রছাত্রীকে তারা মানে বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে হ্যারাস করেছে। এবং আমি বলছি আজকে যাদবপুরের অবস্থা কিন্তু জেএনইউ এর থেকে খারাপ। এইখানে যদি ইমিডিয়েটলি কোনো স্টেপ না নেওয়া হয়। এবং একটা কথা বলি, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কোঅর্ডিনেশন কমিটিকে ঠান্ডা করে দিয়েছেন, কিন্তু যাদবপুরের কাছে মমতা ব্যানার্জি কিন্তু নিজে সারেন্ডার করতে বাধ্য হয়েছেন। এরা এত শক্তিশালী, কিংবা কোনো বিশেষ স্বার্থে উনি সারেন্ডার করেছেন আমি জানি না। ঘটনা হচ্ছে এদের ট্যাকেল করতে হবে, ট্যাকেল করার ফর্মুলা আছে। ইট উইল টেক জাস্ট 6 to 7 months এদের ট্যাকেল করা। এবং কিন্তু আগামী দিনে আমি বলছি প্রত্যেকে আমাদের কাছে প্রত্যেকের লিস্ট আছে, ডোন্ট ওয়ারি। এবং আমরা আগামী দিন ট্যাকেল করবো। এরা বুঝতেও পারছে না, একসময় অনুব্রত বা এই এরাও ভেবেছিল অনুব্রতর কাছে তো এরা কিছুই না। এদের এগেনস্টে, প্রত্যেকের এগেনস্টে কার কত সম্পত্তি, কি ব্যাপার, কোথা থেকে চুরিচামারি করেছে, সব রেজাল্ট আমাদের কাছে আছে। যাক, আদিত্য বলো বাহ, পরের। তাহলে তাহলে তুমি দেখো আদিত্য, যে কত বড় একটা খবর তোমার কাছে চলে এলো। তো আমরা সবাই জানতে পারলাম যে এত কিছু কিন্তু এনাদের হাতে মজুদ আছে। তো এরা এরা কিন্তু কথাটা বললেন, দায়িত্ব সহকারে বললেন। সুদীপ্ত গুহ হাওয়ার উপর দাঁড়িয়ে কথা বলেন না। তো তিনি যখন বললেন, তার মানেটা হচ্ছে এইটাই,
যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, মন খারাপ করার কিচ্ছু নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে ফেইলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। আর তুমি কি আশা করেছিলে যে প্রথমবারেই তুমি একেবারে মগডালে চড়বে? না, হয় না, করবে, করতে হবে। ভালো তো, তুমি ভাবো না যে একটা খুব ছোট্ট ব্যাপার, ছোট্ট করে ভাবো যে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দাঁড়িয়ে, সুদীপ্ত বাবু আপনাকে জানতে চাইছি, এক কথায় উত্তর দেবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দাঁড়িয়ে আপনার ইচ্ছে হলো আপনি প্রস্রাব করলেন, করতে পারেন তো? ভিসির পারমিশন নিতে হয়? ভিসির পারমিশন নিতে হয়? নিতে হয় না। করেছেন নিশ্চয়ই ছাত্র জীবন। আমার কথা হচ্ছে আমি গেটের বাইরে একটা পুজোর আয়োজন করছি। আবার বলছি গেটের বাইরে। কি আদিত্য, গেটের বাইরে তো? গেটের না ভেতরে না, তো না? হ্যাঁ, মানে 3 নম্বর গেটের ভিতরেই আমরা প্রথম পারমিশনটা করেছিলাম, এবং টেকউই বিল্ডিং এর একদম সামনেটায়, এবং সেটা ওনারা পারমিশন দিয়েছিল আমাদের। তারপরে যখন পারমিশন উইথড্র করে নেয় গতকাল, তখন আমরা বলি যে এই বাইরে আমরা পুলিশকে, সেটা যাদবপুর থানাকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা 3 নম্বর গেটের বাইরে করতে পারি কিনা। তো থানা Right. তখন আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি। তাহলে আমি বলতে চাইছি, জানতে চাইছি সুদীপ্ত বাবু, যদি আপনার দেওয়ালে প্রস্রাব করতে ভিসি পারমিশন না লাগে, তাহলে ওখানে গেটের বাইরে একটা পুজোর আয়োজন করলে ভিসি পারমিশন লাগে কেন? বা প্রথম পুলিশ কথা হচ্ছে পারমিশন লাগে কেন? ভারতবর্ষে আমি কি ইরানে বাস করি? আমি কি ইরানে বাস করি? আপনি ওকে এক কথায় উত্তর দিন। আমি ভারতবর্ষে কি ইরানে কোনো বাস ধর্মের করি? জন্য কোনো ধর্মের পারমিশন নিতে হয় না, শুধু হিন্দু ধর্মে কেন পারমিশন নিতে হয়? শুধু হিন্দু ধর্মের কোনো permission নিতে ধর্মে হবে কেন? কোনো ধর্মে পারমিশন নিতে হয় না, আমাদের ধর্মে কেন পারমিশন নিতে হয়? এই সিস্টেম আমাদের চেঞ্জ করতে হবে, এই কি সিস্টেম দেওয়া আমাদের যেত? চেঞ্জ করতে হবে। একটা কথা দেবাশিস দা বলুন, এটা দেবাশিস দা বলুন, বেটার বলতে পারবেন। বলুন। না, আমি একটা কথা বলছিলাম, ওটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিবৃত্তান্ত আমরা সবাই জানি, কিন্তু যেটা সুদীপ্ত দা যেটা বললেন একদম ঠিকই করে বললেন আদিত্য ভাই। দেখো, জিনিসটা হচ্ছে যে নেমিং অ্যান্ড শেমিং, নেমিং অ্যান্ড শেমিং এটা একটা ওদের কৌশল। যেখানে আগে বলছিলাম কৌশলগুলো, মানে শত্রুর অস্ত্র দিয়ে শত্রুকে মারতে হবে। ওরা যেভাবে নেমিং অ্যান্ড শেমিং করে, ওদের অস্ত্রগুলো ওদের উপরে প্রয়োগ করতে হবে। মহাভারতের যুদ্ধে প্রত্যেকটা কৌরবকে সেই অর্থে দুর্নীতি করেই ভগবান কৃষ্ণ মেরেছিল। কর্ণের চাকা ফেসে গেছে তখন কর্ণকে মেরেছে, শিখণ্ডীকে দাঁড় করিয়ে ভীষ্মকে মেরেছে, দ্রোণাচার্যকে মিথ্যে কথা বলে অর্ধ সত্য বলে দ্রোণাচার্যকে মেরেছে ভগবান নিজে, কৃষ্ণ নিজে অর্জুনকে দিয়ে। তো সেই জন্য নেমিং এন্ড শেমিং, তোমরা তোমরা এমনি প্রোফাইল তৈরি করো, ফেক প্রোফাইল নিজের নাম দিয়ে তৈরি করবে না, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দাও একদম। এই দীপাঙ্কর কোন প্রফেসর, কোন মহুয়া প্রফেসর, কোন বদমাইশ গুলো আছে, পুরো নেমিং এন্ড শেমিং করো। আমাদের বলো, আমরা খবরের কাগজে লিখবো, আমাদের নামে লিখবো, আমরা একাডেমিশিয়ান, সুদীপ্ত দা লিখে বলো, আমরা খবরের কাগজে লিখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসররা এই বদমাইশি করে। পুরো নেমিং এন্ড শেমিং, এবং কোর্টে 1000টা কেস ফাইল করো। পরিবার স্বজনকে বলো, দাদাদের বলো, তোমরা পড়াশোনা করো চুপচাপ, কিচ্ছু করতে হবে না, আমাদের দিয়ে করাও, আমরা কোর্টে কেস ফাইল করবো প্রত্যেকটার নামে। এরা আদালতে গিয়ে গিয়ে এরা পাগল হয়ে যাবে। আর এমন ভাবে নেমিং এর শেমিং করো, এরা নম্বর আটকাতে পারবে না, ক্যারিয়ার নষ্ট করতে পারবে না। কারণ যাদবপুরের এমনি তো কোনো ক্যারিয়ার কিছু আহামরি ক্যারিয়ার কিছু তৈরি হবে না। তোমার পড়াশোনা তোমার কাছেই থাকবে, তোমার মেধা তোমার কাছেই থাকবে, পড়াশোনা ঠিকই হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নেমিং এর শেমিং, ফেক প্রোফাইল তৈরি করে বা অন্য নামে, ছদ্মনামে অন্য প্রোফাইল তৈরি করে ফেসবুকে, টুইটারে, সোশ্যাল মিডিয়াতে এদের ফটো ছড়িয়ে দাও, এদের বক্তব্যগুলো ছড়িয়ে দাও, এদের বদমাইশিগুলোর বৃত্তান্ত গোটা পৃথিবীকে জানিয়ে দাও, নাম করে, একদম একদম নাম করে। আর কোর্টে কেস করে দেয় সবার নামে। আর যাদবপুর থানা নেবে না এফআইআর, বাসন্তী থানায় এফআইআর করো, গোসাবা থানায় এফআইআর করো, একদম কৃষ্ণনগর নদিয়ার থানায় এফআইআর করো, নিজের গ্রামে যেখানে আমি থাকি সেখানে আমার এফআইআর করার অধিকার আছে। আমি যেখানে থাকি, আমি গোসাবায় থাকি, আমি গোসাবায় এফআইআর করবো। আমি পড়াশোনা করতে গেছি, সেখানে আমার সাথে এই করেছে, আমাকে ক্লাসে হেনস্থা করেছে, আমাকে ক্লাসরুমে গালাগাল দিয়েছে, আমাকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছে, গোসাবা থানায় এফআইআর করো, আইপিসি সিআরপিসি ধারা করো, একদম পুরো ভারী ভারী ধারা দিয়ে এফআইআর করো। এখানে একটা কথা আছে, ওরা কিন্তু ছাত্র, ওদের পক্ষে এটা সম্ভব নয়। আমি করবো, আমাকে বলুন, আমি করবো।
আমরা তাহলে করবো। পরিবার স্বজনকে দিয়ে করাও, দাদা দিদির করাও, ভাই বন্ধুদের দিয়ে করাও, গ্রামে কেস করো, এদের নামে গ্রামে কেস করো, গ্রামে গঞ্জে কেস করো, এদের নামে দূরে দূরে জায়গায় কেস করো, জেলার কোর্টে যেতে যেতে পাগল হয়ে যাবে। এরা থাকে তো ওইটুকু গন্ডির মধ্যে থাকে, তো মনে করে যাদবপুরের আমরা অনেক কিছু হনু, গোটা পৃথিবী বাইরে আছে। ওরা যদি যাদবপুরে আমাদের না ঢুকতে দেয়, ওদের যাদবপুর থেকে বেরোতে দেবো না। যাদবপুরের বাইরে ওরা পা রাখতে পারবে না, তোরা ওখানেই থাক, ওখানেই পচে মরবি। এই মানসিকতা রাখতে হবে। তোমরা যখন আমাদের যাদবপুর স্বাধীন থাকতে দেবে না, গোটা পৃথিবী আমার কাছে আছে। তোর কাছে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমার কাছে গোটা পৃথিবী আছে। তোদের যাদবপুর থেকে বেরোতে দেবো না বদমাইশ। ওরা যেখানে করে যাবে কাজ করতে, বাইরে করে সেমিনারে গেল, ধরো ওই প্রফেসর কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা খবর পেলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কোনো সেমিনারে যাচ্ছে ওই প্রফেসর, আমি খরচা দেবো, টিকিট করে যাও, তোমরা টিকিট করে যাও। সেই ইউনিভার্সিটিতে ওর সেমিনারের মধ্যে কালো পতাকা, কালো প্লেকার্ড নিয়ে, এটা কুলাঙ্গার, স্টুডেন্টসদের সেক্সুয়ালি মলেস্ট করে, এ সেক্সুয়াল মলেস্টার, যৌন নিগ্রহকারী, এরকম প্লেকার্ডে দাঁড়িয়ে পড়ে ওই ইউনিভার্সিটিতে। কটা সেমিনার করবে ও বাইরে গিয়ে? অন্য ইউনিভার্সিটিতে কোন সেমিনার করবে ও? ওকে যাদবপুর থেকে বের হওয়া বন্ধ করে দাও, ওর তুই ডিপার্টমেন্টের মধ্যে পচে মর। এরকম ব্যবস্থা করতে হবে। ও অন্য কোনো ইউনিভার্সিটি গেলে সেখানকার বন্ধুদের ফোন করো, ওই বদমাইশ যাচ্ছে, তোরা কালো পতাকা দেখা, ওর সেমিনারের মধ্যে হুটিং কর, সেমিনার থেকে বের করে দে ওকে। আর তাহলে হলে আমরা যাবো গিয়ে ওকে বাইরে, ওখানে গিয়ে ওকে হুটিং করবো আমরা। এই কাজ ওরা করে, ওই বদমাইশ গুলো এই কাজ করে দীর্ঘদিন। আমাদের দক্ষিণপন্থীদের, আমাদের হিন্দুত্ববাদীদের ওরা এইভাবে নেমিং এন্ড শেমিং করেছে, জায়গায় পদে পদে আমাদের গালাগাল করেছে, আমাদের সব জায়গায় আমাদের এইভাবে মানে মানে দাগিয়ে দিয়েছে। তো আমরাও দাগিয়ে দেবো ওদের, একই কৌশলে দাগাবো ওদের। যেই বদমাইশি গুলো একটা জুয়া খেলায়, একটা খেলায় বেইমানি করে রাজ্য দখল করেছিল কৌরবরা, একটা খেলায় প্রত্যেকটা প্রাণ হারিয়েছে, তারপরে প্রত্যেকটাকে মেরেছি আমরা, প্রত্যেকটাকে মহাভারতের যুদ্ধে আমরা মেরে ফেলেছি, প্রত্যেকটাকে মেরেছি। তোরা একটা খেলায় বেইমানি করেছিস, তোদের আমরা বেইমানি করে মারবো। কারণ ধর্মের কাজে কোনো বেইমানি হয় না, ধর্মের কাজে ধর্মই হয়। তাই ওদেরও ওইভাবে মারতে হবে। নেমিং শেমিং, অনেক বন্ধু বান্ধব আছে যারা কাগজে লিখে ভালো, শুধু লিখে ভালো, আমরা অন্য অন্য নামে কাগজে লিখতে শুরু করব, বিভিন্ন জায়গায় এদের পাবলিশ করে দাও। চুরি করেছে, চুরি করে করেছে পুরো। একটু থামাচ্ছি। আপনার বক্তব্য এবং আপনার আশ্বাস দুটোই খুব কার্যকরী। আমি একটুখানি আবার আদিত্যর কাছে যাবো। আদিত্য, একটু জানতে চাইবো যে তোমার কি মত এ ব্যাপারে, এভাবে করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই আমরা করতে পারবো না কেন? আমাদেরও তো এগুলো ভালো লাগে না যে এক একটা টিচার এরকম এক একটা পাড়ার নকশাল হয়। যদি একজন টিচার এরকম হয়, তাকে টিচার বলতেই ঘেন্না করে। আমরা আমাদের সংস্কৃতিতে শিখেছি যে গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। কিন্তু এ কিরকম টিচার? ক্লাসের মধ্যে বসে সিগারেট খায়, তারপরে নিজেদের রুমের মধ্যে গিয়ে ওই সিগারেট খাচ্ছে, ছাত্রছাত্রীদেরকে আদিত্য ভাই, দেখো টেকনোলজি ব্যবহার করো, ছোট্ট করে ফটো তুলে রাখো, ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে রাখো, স্টিং করে রাখো, স্টিং করে নিজের ফোন থেকে অন্য কম্পিউটারে দিয়ে দাও, অন্য ফোনে দিয়ে দাও, তারপরে হতে দাও। তারপর খেলা যত খেলা হবে, সোজা কথা খেলা হবে, তোমরা খেলা করবে তো আমরাও খেলা করবো। বলো। আর কি করে? তো আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে প্রফেসররা একটা রুম হয় প্রফেসরদের, সেখানে কিছু কিছু প্রফেসর বসে, তারা প্রফেসর হয়ে তাদের মানে কোনো লাজ লজ্জা বোধই নেই যে একটা ইউনিভার্সিটির মধ্যে তারা সিগারেট ফুঁকছে ফট করে। ছাত্ররা যে কোনো মুহূর্তে সেই রুমে ঢুকে পড়তে পারে, তারা সেই রুমে হ্যাঁ, মুখের ভাষা তাদের মুখের ভাষা বলতে প্রফেসরদের মুখের ভাষা তো আমরা জানি, কিন্তু প্রফেসরদের মুখের ভাষা তারা স্টুডেন্টদের সঙ্গে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে, কিন্তু অন্যান্য সময় তাদের ওই হুন্ডা গুন্ডা ভাবগুলো বেরিয়ে আসে। যেমন 22 তারিখ যেটা রাম মন্দির উদ্বোধনের সময় আমরা করেছিলাম, সেখানে কিছু প্রফেসরের এরকম গুন্ডা মানসিকতা, ছাত্রদের থ্রেট দেওয়ার এরকম একটা ইন্টেনশন আমরা চোখে পড়েছিল। না, সে বোধহয় এসছিল ওখানে। ও সব জায়গাতেই কাঠি করতে যায়, সব জায়গাতে ওর একটা বাজে অভ্যাস আছে, ও নিজেকে বিরাট বড় হনু ভাবে। না, জানি ও লিস্টে সবার প্রথমে ওর নাম আছে। হ্যাঁ, মানে ও ছাত্রদেরকে আবার তাতাচ্ছে। ও নিজের কিছু আইআর ডিপার্টমেন্টে একটা ছাত্র আছে, একটা জেহাদি আছে টাইপের, ওই ফাজলে ওয়াকিল নামে, তাকে আমার পিছনে তাতাচ্ছে, আমি খবর পেয়েছি। ঠিক আছে, এদের সম্বন্ধে আমার কাছে রিপোর্ট আছে আপনার কাছে। হ্যাঁ, এবার এছাড়াও যেটা বড় কথা হচ্ছে, এরা মানে শুধু টিচার হওয়ার বা প্রফেসর হওয়ার নামে এরা রীতিমতো কলঙ্ক।
এরা একটা রাজনৈতিক পার্টি, এদের আলাদা মত থাকতেই পারে, সেটা কথা নয়। কথাটা হচ্ছে এরা রীতিমতো মানে ক্যাম্পাসের মধ্যে একটা অরাজকতাকে প্রশ্রয় দেয় এবং সেটাকে লালন পালনও করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। বাহ, একটা বাহ। কথা বলি, আফটার 2011 প্রথমে মমতা ব্যানার্জি কিন্তু চেষ্টা করেছিলেন এই জিনিসটা কন্ট্রোল করার এবং একজন ভালো লোককে ভাইস চ্যান্সেলর করেছিলেন, তিনি হলেন অভিজিৎ চক্রবর্তী। কিন্তু ওই হোক্কলরবের কাছে মাথা নত করে, যখন নাকি মুকুল রায় ফেসে যাচ্ছিল, তখন হোক্কলরবের কাছে মাথা নত করে মানে বাংলার শিক্ষা জগতের গত 50 বছরের সবচেয়ে কলঙ্কতম যে নামটি, সবচেয়ে নোংরা যে লোকটি, সেই সুরঞ্জন দাসকে এনে এখানকার ভাইস চ্যান্সেলর করে। সুরঞ্জন দাস সম্ভবত, আই এম নট শিওর, ব্রাহ্ম সমাজের লোক, এবং ও ওই নিজেদের যে একাডেমিক্স যে লোকগুলো আছে ওদের, সুদীপ্তদা, ও হিস্ট্রির হ্যাঁ লোক, ওর পুরো বায়োডাটা আমার কাছে আছে। ওর হ্যাঁ প্রথম হ্যাঁ দিন হিস্ট্রির লোক, সব চুরি করা, ওর প্রথম দিন থেকে ওর লেখাপড়া চুরি করার। ও আমি জানি, চুরি ও করা এবং ওদের এনজিও ছিল নেতাজি ইনস্টিটিউট, ওখান থেকে সব দু নম্বরই কাজ। সুরেন্দ্র দাস আমার লাইনের লোক, ও হিস্টোরিয়ান, হ্যাঁ হ্যাঁ মানে এবং এক সময় ও ক্লাসে ক্যালকাটা ইউনিভার্সিটিতে মমতা ব্যানার্জির নামে ওপেন গালাগাল করতো। সেই লোক কিভাবে তেল মেরে এসে মমতা ব্যানার্জির কাছাকাছি এসে 10টা বছর থেকে 12 বছর ভাইস চ্যান্সেলর কাটিয়ে দিল, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পেরেকের শেষ কিন্তু পেরেকটা পুঁতে দিয়ে চলে গেছে এই সুরঞ্জন দাস। এবং এদের আগে যদি এক ক্ষমতা থাকে, সুরঞ্জন দাস আসার পর এই পার্থপ্রতিম রায়, পার্থপ্রতিম বিশ্বাস, এদের ক্ষমতা 100 গুণ বেড়ে গেছে। এবং আজকের দিনে আমি বলছি, যেভাবে জেএনইউ কে হ্যান্ডেল করা হয়েছে, এখানে যদি হ্যান্ডেল না করা যায়, অরবিন্দ ঘোষের স্বপ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন, রাজা সুবোধ মল্লিকের স্বপ্ন, রাসবিহারী ঘোষের স্বপ্ন ধুলোয় চুরমার হয়ে যাবে। অলরেডি গোপাল সেনকে হত্যা করে এরা দখল করেছে এই কলেজটিকে 1970 সালে গোপাল সেনের। এবং আরেকটা কথা বলি, গোপাল সেনকে যে হত্যা করেছে সেই রানা বোস কিছুদিন আগে মারা গেছে শুনলাম। রানা বোস পশ্চিমবঙ্গে এসে এখানে বিভিন্ন নিউজ পেপার চ্যানেলে এসে বসতো, এবং এ চট্টোপাধ্যায় নামে একজন একজন একটি পত্রিকার মানে সম্পাদক, তার ঘরে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতো। আমাদের ভারত সরকার তাকে ধরতে পারেনি, পশ্চিমবঙ্গ সরকার ধরতে পারেনি, এবং সেই লোকটা দিব্যি নিচে ড্যাং ড্যাং করে মারা গেল, আর সেখানে গোপাল সেনের ফ্যামিলি পুরো শেষ হয়ে গেছে। আমাদের এই গোপাল সেনকে মানে গোপাল সেনের প্রতি শ্রদ্ধা আমাদের করার জন্য, তার মানে গুরু ঋণ আমাদের শোধ করার জন্য, এই যাদবপুরের এই যে এই ক্রিমিনালরা যারা লাস্ট 50 বছর রাজত্ব করলো, যেভাবে শেখ হাসিনা ওদের দেশে প্রত্যেককে শাস্তি দিয়েছে, যাদবপুরের প্রত্যেকটা এই প্রফেসরকে শাস্তি দিতে হবে, যারা এই অন্যায় করেছে, যারা এই নোংরা রাজনীতি করেছে। এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলতেই একটা যে ছবি ফুটে ওঠে, একটা যে ধারণা তৈরি হয় মনের মধ্যে, একটা বিভৎস ধারণা তৈরি হয়। আমি যখন ছাত্র ছিলাম, আমাদের ছাত্র জীবনে কিন্তু যাদবপুরের এই বদনামটা ছিল না, এত ভয়ঙ্কর বদনামটা ছিল না। আদিত্য, একটা কথা একটু বলবে, আমাদের জানাবে যে ওখানে শিক্ষার পরিবেশটা কিরকম? ওখানে যদি শিক্ষাটাকে যাদবপুরে এখনো কেউ ধরে রাখে, সেটা যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা সত্যিই মেধাবী ছেলেতে ভর্তি। আর সব থেকে যদি ফালতু ডিপার্টমেন্ট হয়, এটা আমিও স্বীকার করি, নিজে আর্টস ডিপার্টমেন্টের ছাত্র হলো, সব থেকে ফালতু ডিপার্টমেন্ট হচ্ছে ওই আর্টস। যত রাজ্যের বেখাপ্পা, যত রাজ্যের বেকার ছেলে মেয়ে ওখানেই বসে রয়েছে, যাদের কেরিয়ারে বলতে অন্ধকার পুরোপুরি, কোনো কাজ নেই। সন্ধ্যের পরে এলেই ক্যাম্পাসে বসে গাঁজা খাবে, নোংরামি করবে, মদ খাবে। লাইট এই কারণে ঠিক মতো জ্বলে না ক্যাম্পাসের ভিতরে, অত বড় ক্যাম্পাস প্রাঙ্গণ, মাঠের ধারে বসে বসে ওইসব করে। আর ওই আর্টস ডিপার্টমেন্টটা হচ্ছে যত নষ্টের গোড়া, ওই আপসু বিশেষ করে। যত আমি একটা রাজ্যের পয়েন্ট অ্যাড করি, বলো বলো বলো। বলুন। হ্যাঁ, যত রাজ্যের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, আমি নাম করেই বলছি, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওই আর্টস ডিপার্টমেন্টে কিছু কিছু ছাত্রের মধ্যেই আছে। তারা পিএইচডি স্কলারও তাদের মধ্যে অনেকেই, এবং তারা পিএইচডিটা পেয়েছে ওই নিজেদের বামপন্থী আরবান নকশাল প্রফেসরদের পায়ে তেল মেরেই। তাদের কোনো যোগ্যতা নেই, পিএইচডি করছে, এখন অব্দি একটা রিসার্চ পেপার বোধহয় দেখাতে পারবে না। ওখানে আমি জানি যে আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মানে এই আরবান নকশালদের তরফ থেকে এরকম লোকজন আছে যারা 7 বছর 8 বছর ধরে পিএইচডি গ্র্যান্ট পেয়ে যাচ্ছে, এরকম, এটা কি ঘটনা আদিত্য? এই তো পদ্মনিধিনাথ ধরের নাতি, পদ্মনিধিনাথের নাতনি এই যে দাঁড়িয়েছে আপনার এই এখানে এই কি বলে এই শ্রীরামপুরে দাঁড়িয়েছে, সে তো 9 বছর ধরে পিএইচডি করছে। এখন ঘটনা হচ্ছে এগুলোকে ঝাড়াই পোচাই হচ্ছে, এগুলোকে সব নতুন যে শিক্ষানীতি এসছে 3 বছরের মধ্যে যদি রেজাল্ট না দিতে পারে ঘাট ধরে বের করে দেওয়া হবে আগামী দিনে। আর কিছু প্রফেসর আছে যাদের এই গ্যারান্টি দেওয়া হবে না, তাদের এই গ্যারান্টি দেওয়া হবে না, এবং একটা পরীক্ষা পাস না করলে নেওয়া হবে না। একটা টাইমে নেট
নরসিংহ রাও চালু করেছিলেন বোধহয় নেট পরীক্ষা, সেটাকে আবার নরসিংহ রাওয়ের গভর্নমেন্ট যেহেতু স্লো মানে মাইনরিটি গভর্নমেন্ট ছিল, জ্যোতি বসু ব্ল্যাকমেল করে বললো আমরা স্লেট চালাবো, বলে স্লেট বলে একটা স্টেট লেভেল পরীক্ষা চালু করে দিল। এতে অনেক জালি লোক এখানে ঢুকে পিএইচডি করে বেরিয়ে চলে গেছে। ঘটনা হচ্ছে আগামী দিনে এই জিনিসটাকে ভীষণ রকম ভাবে মানে স্ট্রিক্ট একটা জায়গায় আসছে নতুন শিক্ষানীতিতে। এরা সব পিএইচডি করতেই পারবে না আগামী দিনে, আর এইসব প্রফেসর এদের তো শাস্তি দেওয়া হবে। আর যাদবপুরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্বন্ধে যেটা বলছেন আমি বলি, আমি নিজে 24 ঘন্টা চ্যানেলে একবার বলেছিলাম, যাদবপুর ইজ যাদবপুর ডিউ টু দেয়ার স্টুডেন্টস অনলি, নট টিচার্স। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দ্যাট ইজ গ্রেট ডিউ টু দি সাকসেস অফ স্টুডেন্টস অনলি। যারা এক্স স্টুডেন্ট তারা বেরিয়ে গিয়ে সাকসেস পায় বলে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের নাম। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ মানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট দ্যাট ইজ নট গ্রেট ডিউ টু দেয়ার টিচার্স। ওখানে জয়েন্টের একদম টপ 500 থেকে 600 ছেলে ভর্তি হয়, এবং সেই জন্য যাদবপুর গ্রেট হয়েছে, এছাড়া আর কোনো কারণ নেই। নট ডিউ টু দেয়ার টিচার। গ্রেট টিচার আমাদের সময় ছিলেন, তারা সব রিটায়ার করে চলে গেছেন। সে মানে নাম করা লোক প্রফেসর ভোলানাথ ঘোষ, আপনারা শুনে থাকবেন হয়তো, জ্যোতিষ সেনগুপ্ত, প্রফেসর সোমটম, তারা আর কেউ নেই। তারা এখন আর এখন পুরো বাম সিন্ডিকেট। এখন এরা অত্যন্ত নিকৃষ্ট টাইপের হিউম্যান বিইং। এরা এখন যারা করছে তারা টিচারের। একটু ফিরে আসতে চাইছি এবারে রাম মন্দিরে মার্জনা করবেন আজকে রামনবমী উপলক্ষে বিশেষ দিন। একটা ছবি একটু দেখবো দিব্যেন্দু, যদি একটু দেখাও। ছবিটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন ওই সুপ্রিয়তা, আমি একটু পারমিশন নেব আপনার থেকে, আজকে একটা আমার কাজ আছে, যদি একটু বেরিয়ে যাওয়ার পারমিশন দেন আমাকে প্লিজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কোনো আপত্তি করবো না। আপনি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। আবার দেখা হবে এবং ঠিক আছে, অসুবিধা নেই। সূর্য তিলকের ছবিটা একটু দেখা যাবে দিব্যেন্দু? সূর্য তিলকের ছবিটা প্রধানমন্ত্রী যখন তিনি দেখছেন আর কি, খুব আগ্রহ সহকারে, গোটা দেশ সেরকম অনেকেই, যেরকম আমরাও দেখেছি টেলিভিশনের মাধ্যমে, এই ছবিটা, এই ছবিটাতে একটা অদ্ভুত নিবিষ্টতা আছে। আর একটা দেখতে চাইবো, কোচবিহার অঞ্চলে নাকি শিলিগুড়িতে আজকে রাম মন্দিরের, আবার মাফ করবেন আমাকে, সেখানে আজকে আপনার এই যে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছে, সেই শোভাযাত্রার একটা ঝলক, খানিকটা ভিডিও আমাদের কাছে আছে, পৌঁছেছে। দিব্যেন্দু সেটা দেখাতে পারবে কিনা জানি না। এটা হচ্ছে ওই ভিডিওটা। তিনি নলপুর বলে একটা জায়গাতে সভা করার পরে ফিরে এসে এই সূর্য তিলকটা দেখেছিলেন। আচ্ছা, ওখান থেকে একটু কোচবিহারের শিলিগুড়ির সভাটা দেখা যাবে নাকি দিব্যেন্দু, রাম মন্দিরে? এই আদিত্য ভাই, এই শোভাযাত্রা আদিত্য ভাইকে শুধু এটাই বল, আদিত্য ভাই দেখো এগুলো এটাতেই মনোবল,
মানে ওরা ওরা কিন্তু সংখ্যালঘু, আমরাই সংখ্যা গরিষ্ঠ। তো সেই জন্যে মানে সুদীপ্ত দা হোক বা সুপ্রদা হোক বা আমি হই, আমাদের কাছে পাঠাও, আমরা লেখালেখি গুলো করি। আর এদের নেমিং আর শেমিং যেভাবে করা না, সেটাতে মানে একদম মানে অ্যাজ আ স্টুডেন্ট মানে কথাগুলো শোনা যাচ্ছে না। ভিকটিম কার্ড খুব ভালো করে খেলতে হবে। ভিকটিম কার্ড মানে পুরো পৃথিবীকে দেখাও যে আমি ভিকটিম হয়ে গেছি, আমাকে লেখাপড়া করতে দিচ্ছে না, আমার পরীক্ষা আমাকে ফেল করছে, আমাকে নিগ্রহ করছে, আমাকে ক্লাস থেকে আপনার কথা শোনা যাচ্ছে না দেবাশিস বাবু, আপনার কথা শোনা যাচ্ছে না, হ্যালো আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, এবার ব্রেক শোনা করে যাচ্ছে? যাচ্ছে, হ্যালো ব্রেক করে যাচ্ছে দেখুন। হ্যালো হ্যালো, হ্যাঁ এখন একটু একটু শোনা যাচ্ছে, হ্যাঁ ওটাই আমি কিন্তু ভীষণ আদিত্য ভাই ওটাই বলছি। আদিত্য ভাই, আমরা আমরা সংখ্যা গরিষ্ঠ, আমরা মেজরিটি, ওরা মাইনরিটি। তো সেই জন্য সবসময় নেমিং শেমিং এর সময় ভিকটিম হুডটা খেলতে হবে, শুনতে পাচ্ছি না, ভিকটিম কার্ড খেলতে শুনতে হবে। পাচ্ছি আমি না, শুনতে পাচ্ছি না। আমি একটা অন্য কথা বলতে চাইছিলাম, আমি একটু আপনাকে থামাচ্ছি, আপনার কথা কিছুই শুনতে পাচ্ছি না। দয়া করে একটু একটু থামুন, কারণ কথা শোনা যাচ্ছে না, একটা ভাউলিং হচ্ছে কেন জানি না। আমি যেটা বলতে চাইছিলাম সেটা অন্য কথা, সেটা হচ্ছে যে আজকে যে মিছিলটা দেখলাম তার পাশাপাশি একটু মনে করতে চাই, মুর্শিদাবাদের শক্তিপুর এলাকাতে আজকে রামনবমীর একটি শোভাযাত্রা বেরিয়েছিল, সেখানে পাথর এবং তারপরে বোমা বর্ষণ করা হয়েছে এবং সেখানে অন্তত 4 থেকে 5 জন মহিলা আহত হয়েছেন, এছাড়াও বেশ কিছু মানুষ গুরুতর আহত। কত দুটো বা তিনটে টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ, তারপরেও মবকে উত্তেজিত মবকে ছত্রভঙ্গ করতে পারেনি যারা মিছিলটাতে আক্রমণ বা হামলা চালিয়েছিল। একটু মনে করিয়ে দিতে চাই যে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি টুইটও করেছিলেন, তিনি রামনবমী সম্পর্কে যে শুভেচ্ছা জানিয়েছেন তাতে টুইটের মধ্যে উনি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রত্যাশা করেছেন, যেটা খুব পরিষ্কার একটা ইঙ্গিত। যে সেটা আবার মনে করিয়ে দেয় পূর্বতন শাসক জ্যোতি বসুর একটা মন্তব্যকে, তিনি বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না। কিন্তু যদি দাঙ্গা হয়, যদি মুর্শিদাবাদ গত কয়েকদিন ধরে উত্তপ্ত, বেলডাঙ্গা সহ একটা বিস্তীর্ণ এলাকাতে 144 ধারা জারি করা আছে এবং আমরা তাই নিয়ে খবর করেছি। আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে রামনবমীতে পশ্চিমবঙ্গে যাতে একটা বড়সড় ঝামেলা তৈরি করা যায় তার মধ্যে একটা ছক কোথাও পাতা ছিল বলেই আগাম এই ধরনের উক্তি এবং এই ধরনের ঘটনা পরম্পরা আমরা পরপর দেখতে পাচ্ছি রামনবমীতে। অতএব তোমাদের যেটা হয়েছে আদিত্য, সেটা কিন্তু একদিক থেকে ভালো হয়েছে বলেই আমার অনুমান। কারণ যদি হতো, তারপরে যদি একটা হামলা হতো কলকাতা শহরে এবং সেটা একটা যদি গন্ডগোলের চেহারা নিত, তাহলে ব্যাপারটা কিন্তু খারাপ দিকে যেতে পারে। এই সেই সূর্য তিলক তো আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি দুজনের কাছে আসবো যে তাদের শেষ কথাগুলো শুনতে। আদিত্য, তোমাকে প্রথমে বলি যে তোমার কথাগুলো একটু শুনে নিই, তোমার শেষে কি বক্তব্য? শোনা যাচ্ছে? হুম। আচ্ছা, দেখুন, সবশেষে আমার একটাই বক্তব্য যে আজকে আমাদের সঙ্গে যেটা হয়েছে রামনবমী নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে, এরপরে কিন্তু যেরকম দেবাশিস বাবু বললেন, উনি অধ্যাপক হন, যথেষ্ট সম্মানীয়, আমরা মানি ওনাকে, এবং আমরা এটাই বিশ্বাস করি যে আমরা কিন্তু হার মানছি না। এরপরে ক্যাম্পাসে কিন্তু আমরা এরকমই আমাদের সংস্কৃতির যে মূল্য লড়াই, এটা আমরা চালিয়ে যাব। আগামীতে আমরা কৃষ্ণ জন্মাষ্টমীরও পরিকল্পনা নিয়েছি, যাদবপুর ইউনিভার্সিটিতেই করব। আর যদি এবারে করতে না দেয় তাহলে দরকার পড়লে কোর্ট থেকে পারমিশন করাবো, তবু করবোই। কারণ এইভাবে একতরফা আমরা ছেড়ে দিতে পারি না। আমরা কিভাবে ছাড়তে পারি? ঋষি অরবিন্দ, কবিগুরু হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে এত স্বপ্ন নিয়ে তৈরি জাতীয় শিক্ষা পর্ষদ, যেটা আজকে যাদবপুর ইউনিভার্সিটির রূপ নিয়েছে,
সেটা যদি এইভাবে এই নকশালগুলোর হাতে চলে যায় তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ সত্যিই অন্ধকার। এরা একটা বৃহত্তর ছাত্র সমাজকে দেশ বিরোধী, ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী করে তুলবে, যারা আমাদের সমাজের প্রত্যেক কোনায় কোনায়, আমাদের পরিবারে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে, আমাদের আহ কাজের জায়গায়, আমাদের সর্বত্র পুরো সমাজে ছড়িয়ে পড়ে একটা সমাজকে, আমাদের হিন্দু সমাজের এতদিনের যে সভ্যতা সংস্কৃতি, আমাদের প্রায় হাজার হাজার বছরের সংস্কৃতি, যার কোনো শুরু বা শেষ আমরা এখনো অব্দি খুঁজে পাইনি, কেউই সঠিকভাবে বলতে পারবে না যে এর হিন্দু সংস্কৃতি শুরু কোথা থেকে হয়েছিল, শেষ কোথায় হবে। তো এই এত মূল্যবান সংস্কৃতি যেটা সারা পৃথিবীতে একমাত্র ভারত ধরে রেখেছে, এবং যেটা আমরা মনে করি যে ভারতকে এইটাই আগামী দিনে বিশ্বগুরু করে তুলবে, এই সংস্কৃতিকে কিন্তু এই বামপন্থীরা নষ্ট করে দেবে যদি আমরা যাদবপুরকে ছেড়ে দিতে থাকি, যেটা আমরা কখনোই রাজি নই। আমরা ক্যাম্পাসে আমাদের ভারতীয় সংস্কৃতির জন্য, আমাদের যে মূল্যবোধ, তার জন্য আমরা লড়াই করব, এবং এই ক্যাম্পাসকে আমরা এই হারমাদ মুক্ত করে ছাড়বই, এটাই আমাদের শেষ প্রতিজ্ঞা। রামনবমীর দিন আমরা বিশ্বাস করি যে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু নিজেদের দেশকে, নিজেদের ভারত মাকে বচন দেওয়া উচিত, কথা দেওয়া উচিত, এবং আমরা এই প্রমিসটাই করেছি যে আমরা এই যাদবপুরকে হারমাদ মুক্ত করবই। তার জন্য যে কোনো মূল্য দিতে হলে আমরা রাজি আছি। অনেক হয়েছে, আর নয়। খুব ভালো, খুবই ভালো অনেক কথা। ধন্যবাদ আদিত্য ভাইকে অনেক শুভেচ্ছা আদিত্য, এবং এবং অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো আপনার জন্য। হ্যাঁ, আদিত্য ভাইকে অনেক আপনার শুভেচ্ছা। আপনার কাছ থেকে শেষ কথাগুলো। আদিত্য ভাইকে খুব শুভেচ্ছা, অভিনন্দন, তোমাদের জয় নিশ্চিত। আর আমি আমার ব্যক্তিগতভাবে কি করণীয় আছে আমাকে বলবে, আমি যেরকম ভাবে সহযোগিতা করতে পারবো অবশ্যই করব। আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পেরেছি এইসব লড়াই করতে গিয়ে, যে সবসময় মানে আর্মি ট্রেনিংও, যেটা মানে এনসিসি ট্রেনিং, আমাদের এনসিসি কলেজে আর্মি ট্রেনিং আছে, আর্মি ট্রেনিংও প্রথমে এটা আগে নিজে বাঁচলে তাহলে শত্রুকে মারা যাবে, আমি যদি নিজে মরে যাই তাহলে শত্রুকে মারতে পারবো না আমি। তো নিজেকে রক্ষা করলে, তাহলে আমি যদি বেঁচে থাকি তাহলে ওকে আমি মারবোই মারবো। তো সেই জন্য কৌশলগত ভাবে রাস্তা করে নিজের পড়াশোনাটাকে বজায় রেখে, আমাদের বলো, আমরা তো বাইরে আছি, আমাদের বলো, আমরা করব, আমরা এদের নেমিং করব, শেমিং করব, আমরা পিআইএল করব, আমরা বিভিন্ন থানায় এফআইআর করব, প্রত্যেকটা জায়গায় এদের, প্রত্যেকটা যেখানে ধরো তোমার এই প্রফেসর যাচ্ছে কোথাও সেমিনার করতে, নর্থ বেঙ্গলে যাচ্ছে, আমাকে বলো, আমি যাব, আমাদের যোগাযোগ আছে, আমরা নর্থ বেঙ্গলে গিয়ে বলবো, ওখানকার ছাত্রছাত্রীদের বলবো, ওখানকার এবিভিপি, ওখানকার বিজেপির ছাত্রদের বলবো যে তোরা ওই এই প্রফেসর যাচ্ছে, ওখানে কালো পতাকা দেখা, ওকে প্ল্যাকার্ড দেখা, ওকে নেমিং শেমিং কর, ওকে সেমিনার থেকে বের করে দে, আমাদের বলো, আমরা করব। আর একদম মানে ভয় বা ঘাবড়াবার কিছু নেই, বিভিন্ন জায়গায় কোর্টে কেস করো, বিভিন্ন জায়গায় করো, এই লড়াইতে আমরা আছি, আমরা তো আছি, আমরা তো ঢুকে পড়ছি লড়াইতে, আমরা আছি, সেই জন্য আমরা তোমাদের সঙ্গে আছি। তোমরা বলো কি করতে হবে, আমরা করব, আমরা যেটা জানি সেটা তোমাদের হেল্প করব। এই লড়াই আমাদের করতে হবে, লড়াই লড়ছি আর জিতবো। সুদীপ্ত দা আছে, সুদীপ্ত দা লিখবে, সুপ্রিয়তার প্ল্যাটফর্ম আছে, সুপ্রিয়তার প্ল্যাটফর্ম আছে। আজকে সুপ্রিয়তা তো তোমাদের লড়াইয়ের অংশীদার হলেন। সুপ্রিয়তা নিজের প্ল্যাটফর্মে এই একটা লড়াই আমরা একটা পা এগিয়ে গেলাম সুপ্রিয়তার এই আনন্দম চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলকে সাধুবাদ, এই চ্যানেলের মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথা অনেক লোকের কাছে পৌঁছবে। আর এইভাবেই আমরা একটু একটু করে এগিয়ে যাব। আর কৌশলগত ভাবে মানে নিজেকে বাঁচাতে হবে, তারপরে শত্রুকে মারতে হবে, শত্রু নিধন হবেই হবে, এটা পাপী আততাই, এরা হারবেই হারবে। আর একটা শেষ কথা বলি, পলিটিক্যাল হিন্দুত্ব আর হিন্দুত্বকে নিয়ে রাজনীতি, এটা আমার ব্যক্তিগত মত। যারা বলে রামকে নিয়ে রাজনীতি করছো, আমি বলি হ্যাঁ করছি রাজনীতি। কেন? ভগবানের রাম রাজনীতিরই নাম। ভগবানের রাম রাজা রাম ছিলেন, উনি রাজধর্ম শিখিয়েছেন, উনি রাজত্ব করা শিখিয়েছেন। রাজনীতি কাকে বলে, ধর্মের রাজনীতি কাকে বলে, সেটা ভগবান রাম। তাই আমি নিজে ব্যক্তিগতভাবে, তোমরা যদি ভালো এটা মনে করো তোমরাও করবে, আমি করি। যদি আমাকে যখন কেউ জিজ্ঞেস করে রামকে নিয়ে রাজনীতি হচ্ছে, বলে হ্যাঁ আলবাত হচ্ছে, 1000 বার হবে। কেন? রামকে বাদ দিয়ে রাজনীতি করি তোমরা ভারতবর্ষের এই দুর্গতি করেছো। আমরা ভগবান রামকে নিয়ে রাজনীতি করব। আর এরা কি করছে না, এই যে ধরো পশ্চিমবঙ্গ সরকার সবসময় রামনবমীকে করেছে, দাবিয়েছে। এই বছর কেন রামনবমী ছুটি দিল? এই বছর কেন অ্যালাউ করছে রামনবমী? বিভিন্ন জায়গায়, এখানে করছে না, জায়গা বুঝে বুঝে করছে, জায়গা বুঝে বুঝে করছে এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার। কেন? কারণ ভোট আছে বলে। পশ্চিমবঙ্গ সরকার জায়গা বুঝে বুঝে রামনবমীকে ব্যবহার করছে ইনডাইরেক্টলি। আমরা রামনবমী করব, মুসলমানরা ভয় পাবে, মুসলমানরা টিএমসি কে ভোট দেবে। এরা করছে না রামনবমীকে রাজনীতি,
এরা করছে না, সেকুলাররা করেনি, সবসময় করেছে। তাই আমরাও করব, আমরা পজিটিভলি করব, আমরা পজিটিভলি রামকে নিয়ে রাজনীতি করব, রাম রাজ্যের জন্য করব, রাম রাজত্বের জন্য করব, হিন্দুত্বের জন্য করব, ভারতীয়তার জন্য করব রামকে নিয়ে রাজনীতি। কারণ তোমরাও করেছো, তোমরা নেগেটিভ ভাবে করছো, আর আজকেও করছো তোমরা। আজকে এই যে সব সব জায়গায় যে রামনবমী অ্যালাউ করছে, রামনবমীর ছুটি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছর আগে রামনবমী জয়শ্রী রামের জন্য লোকেদের জেলে পুরে দিয়েছে, আর আজকে অ্যালাউ করছে, জায়গা বুঝে বুঝে অ্যালাউ করছে। কেন? মুসলমানদের ভোট চাই বলে। তো তোমরা করলে ঠিক আছে, আমরাও করব রামকে নিয়ে রাজনীতি, পজিটিভ রাজনীতি করব, ধর্মের রাজনীতি করব, আলবাত করব ধর্মের রাজনীতি, কারণ ধর্ম ছাড়া রাজনীতি হয় না। এটা আমার ব্যক্তিগত মত, আমি এই অ্যাপ্রোচ নিয়ে চলি। তোমরা যদি সেটা ভাবো, করো। অসংখ্য ধন্যবাদ তোমাকেও আদিত্য। আমি শেষে একটা কথা বলে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চাইবো। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, আনন্দন টেলিভিশনের সকলে আপনারাও থাকুন, একই সঙ্গে বিদায় চেয়ে নেবো আমরা একসঙ্গে একটু হাত জোর করে, অসুবিধা নেই। তো কথাটা হচ্ছে যে, ঘটনা হচ্ছে যে কথাটা দেবশ্রী বাবু এতক্ষণ বলছিলেন বা আদিত্য যে কথাটা বলছিল, সেই কথাটাই একটা ছোট্ট প্রতিধ্বনি তুলে বলি যে আজকে সারাদিন আমি ভারতের জাতীয় মিডিয়া খেয়াল করছিলাম, এবং খেয়াল করতে গিয়ে দেখলাম যে সর্বত্র বলছে বেঙ্গল ইজ স্যাফরন অর স্যাফরন বেঙ্গল। এটা একটা ট্রেন্ডিং। আপনারা যদি হ্যাশট্যাগটা দিয়ে টুইটারে একটু সার্চ করেন, মানে এক্স হ্যান্ডেলে বা ফেসবুকে সার্চ করেন, তা দেখবেন যে বেঙ্গল স্যাফরনিং বা স্যাফরনিং বেঙ্গল, এইটা একটা ট্রেন্ড চলছে। এবং এই ট্রেন্ডটার মানে হচ্ছে কুচবিহারে, শিলিগুড়িতে, তারপরে আপনার অন্যান্য জায়গাতে মিছিল, রামনবমীর মিছিল দেখানো হচ্ছে, হাওড়ার মিছিল। আমি সেগুলো জাতীয় চ্যানেল থেকে দেখলাম, এবং সেখানে একটা স্পষ্ট ইঙ্গিত পেলাম যে যে কথাটা দেবাশিস বাবু বলছেন যে রাম নিয়ে রাজনীতি আমরা করবো, হ্যাঁ পজিটিভলি করবো, তার বোধহয় একটা দিক নির্দেশ করছে। সকলে ভালো থাকুন, নমস্কার জানুন, দেখা হচ্ছে আবার আগামী অনুষ্ঠানে। বিদায় চাইছি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, দেবাশিস চৌধুরী এবং আদিত্য পল্লা। আদিত্য, তোমার অসংখ্য ধন্যবাদ। নমস্কার সকলকে।